ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমরা নিয়ে এসেছি কবির স্যারের পরিবেশ রসায়নের উপরে অনুশীলনী সলভ ক্লাস। তোমরা ইতোমধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলেছো, যারা আমাকে চিনো তারা তো ভালো, যারা চিনো না আরো ভালো জেনে যাবা। আজকে আমরা শিখাবো কিছু ট্রিক্স, কিছু টিপস দিব যে কিভাবে অনুশীলনীর প্রশ্ন সলভ করতে হয়, কিভাবে পড়াশোনাটা করতে হয়। ঠিক আছে, খুব বেশি দেরি না করে শুরু করা যাক। আর তোমরা জানো যে তোমাদের জন্য প্রচুর কন্টেন্ট কিন্তু এই জিৎ ভাইয়া দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা জাস্ট সুন্দর করে ক্লাসগুলো করবা, নোট ডাউন করবা এবং রিভিউ দিবা। ওকে, তোমাদের কাজ শুধু এতটুকু, আর কোনো কাজ নাই। এবং পরীক্ষার হলে গিয়ে একটা কোপ দিয়ে আসতে হবে। তো চলো আমরা শুরু করি। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি, তোমরা অলরেডি চিনো। এখন চলো কবির স্যারের প্রশ্ন, পরিবেশ রসায়ন। ফার্স্ট অফ অল, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে স্তরের প্রধান উপাদান কোনটা? এগুলা জানার জন্য আগে আমাদের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে জানতে হবে। তাহলে স্তরগুলা কি কি একটু বলি, এইটার উত্তর তোমরা অলরেডি জানো। কি কি জানতে হবে সেটা আমরা একটু শিখবো। ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে। সো ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার একেবারে নিচের স্তর, যেটা আমরা কোন স্তরে বসবাস করি? ট্রোপোস্ফিয়ারে বসবাস করি। এই যে ট্রোপোস্ফিয়ার, এই দেখো একটাই এমসিকিউ পড়ানোর সময় আমরা বাহ্যিক আরো আউটসাইড এর সাথে রিলেটেড এমসিকিউ গুলা বা প্রশ্নগুলা কো রিলেট করে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা ইন্টারমিডিয়েটের জন্য উপকারী, মেডিকেল অ্যাডমিশনের জন্য উপকারী। আর যেহেতু মেডিকেলে কোনো বহুপদী বা অভিন্ন তথ্যভিত্তিক উদ্দীপক রিলেটেড প্রশ্ন আসে না, সো আমরা ওইগুলা সলভ করব না। ওকে, সো ট্রোপোস্ফিয়ার এটা নিচেই থাকে। নিচেই থাকা মানে কি? দেখো, এটা 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, মানে ভূপৃষ্ঠ থেকে কত? 18 কিলোমিটার পর্যন্ত উচ্চতা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদান কি কি তুমি কি জানো? ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, আর অনেক সময় আর্গন, পানি থাকে। এই কয়েকটা উপাদান ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদান বায়ুমণ্ডলের। ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, পানি। কথা ক্লিয়ার? ওকে, এই যে ট্রোপোস্ফিয়ার, যত ভূমি থেকে উপরের দিকে উঠবো তত তাপমাত্রা কমতে থাকে। ভূমি থেকে যত উপরের দিকে উঠবো, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। এই কথাগুলো আমি বলি, এই লেখাগুলো কিন্তু আমি মুছে দিব, এটা কিন্তু থাকবে না। সো এই ক্লাস করার সাথে তোমরা নোট করে ফেলবা। নোট করে ফেললে হবে কি, এমসিকিউ সলভটাও ইজি হবে। এমসিকিউ পড়তে হয় এইভাবে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে একটা প্রশ্নে 10 মিনিট টাইম দাও, তুমি 20টা এমসিকিউ সলভ করতে পারবা। বুঝতে পারছো? তাহলে ঘটনাটা কি একটু চিন্তা করো। যত উপরের দিকে উঠবো তত কি হয়, আমাদের তাপমাত্রাটা কমতে থাকে। এটাকে বলা হয় ল্যাপস রেট। তাহলে ট্রোপোস্ফিয়ারের ল্যাপস রেট কেমন? পজিটিভ ল্যাপস রেট। ট্রোপোস্ফিয়ারের ল্যাপস রেট কেমন? পজিটিভ ল্যাপস রেট। ল্যাপস রেট কেমন? পজিটিভ। পজিটিভ পজিটিভ ল্যাপস রেট। কথা কি বোঝা গেছে? তাহলে এই ট্রোপোস্ফিয়ারে দেখবা নিচের দিকে ভারী উপাদানগুলো থাকে, অর্থাৎ জলীয় বাষ্প বেশি থাকে কোথায়? নিচের দিকে। তাহলে উপরে যত উঠবো জলীয় বাষ্পের ঘনত্ব কমতে থাকবে না? কমতে থাকবে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। এই ক্ষেত্রে তাপমাত্রা কত? এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা থাকে 25 ডিগ্রি থেকে মোটামুটি 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মানে যে 50 ডিগ্রিও বলছে, সো মোটামুটি 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। তাহলে ট্রোপোস্ফিয়ার আমাদের 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত কত তাপমাত্রা থাকে? 25 থেকে 56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ট্রোপোস্ফিয়ারে কি কি জানতে হবে বোঝা গেছে। এইখানে ঝড় বৃষ্টি হয়, এইসব জিনিস তোমরা অলরেডি জানো, হাজার নাকসার পড়ে তোমরা আসছো। তাহলে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার। এখন আসো স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে মুছে দিলাম, পড়ার সাথে সাথে তোমরা নোট করে ফেলবা। পড়ার সাথে সাথে কি করে ফেলবা? নোট করে ফেলবা। স্ট্র্যাটোস্ফিয়ার, এই ক্ষেত্রে কিন্তু জেট বিমান চলাচল করে। কেন চলাচল করে বলতো? এই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে শান্তমণ্ডল। শান্তমণ্ডল কেন বলা হয়? এখানে ঝড় বৃষ্টি নাই, এই কারণে এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে বিমান চলাচল করে। তাহলে আমরা কিন্তু আরেকটা ইনফো পাইলাম। প্রত্যেকটা কথা, এই আমার প্রত্যেকটা কথা কিন্তু এক একটা এমসিকিউ। ক্লিয়ার? আমি কোনো খুশ গল্প করি না, কোনো আউটসাইড কথা বলবো না। যেই কয়েকটা কথা বলবো প্রত্যেকটা নোট ডাউন করতে হবে। আমি যদি বলি বাংলাদেশের রাজধানী ঢাকা, মনে করবো এটা একটা এমসিকিউ। আমি যদি বলি আমার নাম জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি, এটা একটা এমসিকিউ। ঠিক আছে, প্রত্যেকটা কথা নোট করতে হবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্তমণ্ডল, এখানে ঝড় বৃষ্টি হয় না। যেহেতু শান্ত, সুতরাং এইখান দিয়ে আমাদের বিমান চলাচল করে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে কত হবে? 18 কিলোমিটার ছিল তো তোমার ট্রোপোস্ফিয়ার, তাহলে 18-র পরে বাকি 50 কিলোমিটার পর্যন্ত, দ্যাট মিনস 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার। কথা ক্লিয়ার? এটার প্রধান উপাদান কোনটা? ওজোন। এই যে এটার প্রধান উপাদান কোনটা? ওজোন গ্যাস। ওজোন গ্যাস হচ্ছে প্রধান উপাদান। ক্লিয়ার?
এখন বলতে পারে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? এই স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরের দিকে উঠবো তাপমাত্রা তত বাড়তে থাকে। তাহলে চিন্তা করো, ট্রোপোস্ফিয়ার ছিল, ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, অপোজিট কাজ হচ্ছে। ট্রোপোস্ফিয়ারে যত উপরের দিকে উঠতেছে তাপমাত্রা কমতেছে, এরপর স্ট্র্যাটোস্ফিয়ারে আসো, যত উপরের দিকে উঠতেছে তাপমাত্রা বাড়তেছে, এরপর আসো মেসোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ার আছে, এইভাবে বায়ুমণ্ডলের স্তরগুলো সাজানো। সো এইভাবে করতে করতে দেখা যায় বায়ুমণ্ডলের সর্বনিম্ন টেম্পারেচার স্ট্র্যাটোস্ফিয়ারে নাই, মেসোমণ্ডলে যে পাওয়া যাবে, সরি মেসোমণ্ডলে যে তাপমাত্রাটা পাওয়া যাবে কত বলতো? তোমার হচ্ছে -92°C। তাহলে যদি বলা হয় আমাদের পৃথিবীর বা ভূপৃষ্ঠের সর্বনিম্ন বা লোয়েস্ট টেম্পারেচার কত, কত -92°C, কথা বোঝা গেছে? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আইডিয়া ক্লিয়ার, ট্রোপোস্ফিয়ার নিয়ে আইডিয়া ক্লিয়ার, সব কিন্তু বলে ফেলছি, প্রত্যেকটা কথা নোট করতে হবে। তাহলে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের প্রধান উপাদান কি? ওজোন। ওকে গুড। পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন বহুপদী, মেডিকেলের জন্য বহুপদী আসলে সলভ করার দরকার নাই। সো তারপরেও যেহেতু প্রথম প্রশ্ন চলে আসছে, দুই একটা দেখিয়ে দিব, বাকি জিনিসগুলো তোমরা সলভ করবা বা না করলে না করবা, ওইটা নিয়ে ইস্যু নাই। তাহলে আমরা বহুপদী বাদ রাখতেছি, আর যেটা উদ্দীপক রিলেটেড এই প্রশ্নগুলো বাদ রাখতেছি। ওকে, তো চলো ট্রোপোমণ্ডল দেখো অলরেডি পড়াই ফেলছি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ হ্রাস পায়, এই কথাটা সম্পূর্ণ ভুল। উচ্চতা যত বাড়বে বাতাসের ভেলোসিটিও তত বাড়বে, এটা ট্রোপোমণ্ডলের কাজ। এই কারণে তো ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, তাই না? ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রোপোমণ্ডলকে, বলে ক্ষুব্ধ মণ্ডল, ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ টিকিস টিকিস করে ঝড় বৃষ্টি হচ্ছে। এরপরে চলে আসো, নিচ থেকে উপরের দিকে যত ওঠে তাপমাত্রা কমতে থাকে, এই কথাটা 100% ঠিক, কারণ এইটারই নাম হচ্ছে পজিটিভ ল্যাপস রেট। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকা, এটাকে বলে পজিটিভ ল্যাপস রেট। স্ট্র্যাটোমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে, এটাকে বলা হয় নেগেটিভ ল্যাপস রেট। কথা বোঝা গেছে? কোনটা ল্যাপস রেট কি জিনিস বোঝা গেছে? ওকে, এরপর চলে আসো, জলীয় বাষ্প নিচের দিকে বেশি থাকে। একটু আগে বললাম না, ট্রোপোমণ্ডলে জলীয় বাষ্প নিচের দিকে বেশি থাকে, অর্থাৎ জলীয় বাষ্পের ঘনত্বটা বেশি থাকে, তার মানে এই কথাটাও কারেক্ট। তাহলে উত্তর কি কি? 2 এবং 3 দেখা যায়। ওকে, যদি কোনোটা বুঝতে না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, বা টেলিগ্রাম গ্রুপে আমি আসি, আমারে মেনশন দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা বুঝলাম যে আনসার 2 এবং 3। তাহলে এখন চলো আমরা আনসার মিলাই। এই যে উত্তর হবে 2 এবং 3। এরপরে চলে আসো 3 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোমণ্ডলে জেট বিমান চলাচল করে। তাহলে দেখো এই যে একটা লাইনটা লিখছে না, এটাও কিন্তু একটা এমসিকিউ, পরীক্ষা আসতে পারে, জেট বিমান কোন মণ্ডলে চলাচল করে। তাহলে পড়তে হবে এইভাবে যে কি আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? অনুশীলনী সলভ তুমি বই দেখে এমনি নিজেই সলভ করতে পারো। আমরা এই অনুশীলনী ক্লাস কেন দিই তোমাদের? এটা তো বুঝতে হবে যে প্রশ্ন কোথা থেকে আসে, কেমন প্রশ্ন হইতে পারে, এর আউটসাইডার কি কি চিন্তা করা যায়। আমি কিন্তু তোমাদের সলভ করার টেকনিক শেখাইতেছি, কথা বোঝা গেছে? হ্যান্ড ক্যালকুলেশন শেখাচ্ছি। ওকে, সো স্ট্র্যাটোমণ্ডলে জেট বিমান চলাচল করে কারণ কি বলতো? এই স্তরে ঝড় বৃষ্টি থাকে না বলে আবহাওয়া শান্ত। অলরেডি এটা সুন্দর কথা, কারেক্ট কথা, এটা তো আমি জানি। আচ্ছা, জলীয় বাষ্প থাকে না, গুড, এটাও কারেক্ট কথা। বায়ুর ঘনত্ব কম বলে ঘর্ষণজনিত বিপত্তি কম, এটাও কারেক্ট, কারণ ঘর্ষণ যদি হইতো বিমান তো ধামধুম করে বাড়ি খাইতো, তাই না? তাহলে উত্তর কি? তিনোটাই কারেক্ট। উত্তর কি? তিনোটাই কারেক্ট। কথা বোঝা গেছে? পরের প্রশ্নে আসো। এই কথা কি বুঝছো? ওকে, ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাসটি দায়ী? ওজোন স্তর ক্ষয়ের জন্য যে গ্যাসটি দায়ী সেটা হচ্ছে সিএফসি গ্যাস। সিএফসি গ্যাস মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন কোনটা? খ নম্বরটা। সো এই সিএফসি গ্যাস আমরা আর কই কই ইউজ করতে পারি? 1, অ্যারোসল হিসেবে ব্যবহার করতে পারি, সিএফসি গ্যাসের ব্যবহার। 2, রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, রেফ্রিজারেটর এটাতে ব্যবহার করা হয় কম্প্রেসর হিসেবে। এইটা আমাদের যে সিএফসি গ্যাস ওজোন স্তর ক্ষয় করতে পারে। কোন স্তর ক্ষয় করতে পারে? ওজোন স্তর ক্ষয় করতে পারে। ওজোন স্তর ক্ষয় করে কোন মাধ্যমে ক্ষয় করে বলতো? ওজোন স্তর ক্ষয়ের মাধ্যম হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। কোন মেকানিজম? ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। ওকে, তাহলে সিএফসি গ্যাসে যে ক্লোরিন আছে এটা ওজোন স্তর ক্ষয় করতে পারে। কোনটা সংকেত বোঝা গেছে? ওকে গুড। তাহলে 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্নে আসো, কোন স্থানের আবহাওয়া জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কোনটি? কোন স্থানের আবহাওয়া এবং জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কোনটি? তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যে আবহাওয়া জলবায়ু ঝড় বৃষ্টি কোন মণ্ডলে হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে? না, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার বাদ, আয়োনোস্ফিয়ার বাদ, মেসোস্ফিয়ার বাদ। উত্তর কি? ট্রপোস্ফিয়ার। উত্তর কি? ট্রপোস্ফিয়ার। বোঝা গেছে? কথা ক্লিয়ার? ওকে, উত্তর হচ্ছে কি? ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এর পরের প্রশ্নে আসো, যে কই, হ্যাঁ 6 নম্বর।
ঠিক আছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোমণ্ডলের স্তর ট্রপোমণ্ডলের ঠিক উপরে আছে, এটা তো আমরা জানি। এতে প্রধান উপাদান ওজোন থাকে। তাহলে এর ক্ষেত্রে কোনটা বৈশিষ্ট্য প্রযোজ্য? দেখো এই ওজোন থাকে, এটা দিয়ে কিন্তু আলাদা একটা এমসিকিউ আমরা 1 নম্বরে সলভ করে আসছি, তাই না? তাহলে দেখো পড়তে হয় কিভাবে, দেখছো? তাহলে এই ওজোন স্তর থাকার কারণে কি হয় বলতো, সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা আসতেছে, এই অতি বেগুনি রশ্মিটা আমাদের আর কোনো ক্ষতি করতে পারে না। এই কারণে স্ট্র্যাটোমণ্ডলের আরেকটা নাম হচ্ছে ওজোন স্তর। স্ট্র্যাটোমণ্ডলের আরেকটা নাম কি? ওজোন স্তর। তাহলে এটার কারণে কি হয়, এই যে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ফেলে। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝলাম। বায়ুমণ্ডলে এরপরের প্রশ্ন চলে আসো 7 নম্বর। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? কয়েকটা আংশিক চাপ জানতে হবে। আংশিক চাপ মানে আগে জানতে হবে বায়ুমণ্ডলের পার্সেন্টেজ কত। একটু চিন্তা করো, যত পার্সেন্টেজ তাকে 100 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ার বানাই দিবা, সহজ হিসাব। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কি থাকে? নাইট্রোজেন থাকে। কত পার্সেন্ট? 78%। অক্সিজেন থাকে তারপর সেকেন্ডে কত পার্সেন্ট? 20.94%। কার্বন ডাইঅক্সাইড থাকে থার্ডে কত পার্সেন্ট? 0.1233%। অনেক বইতে 003 দেওয়া আছে, অনেক বইতে 303 দেওয়া আছে। সো মেইনলি যেটা বেসিক্যালি আনসার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 003%। ওকে, সো 3টা জিরো থাকলেও আমরা ওটা দাগাইতে পারি। আর্গন 0.0001, এরকম খুবই কম পার্সেন্টেজ থাকে। এখন আসো, আমি যদি এর অ্যাটমসফিয়ার বা আংশিক চাপ জিজ্ঞেস করি, নাইট্রোজেনের ক্ষেত্রে কত বলতো? নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 0.78 অ্যাটমসফিয়ার। অক্সিজেনের ক্ষেত্রে কত? 0.21। এই যে 9 থাকলে 1 যোগ হয়ে যায়, 0.21 অ্যাটমসফিয়ার। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত? 0.1233 অ্যাটমসফিয়ার। তাহলে আংশিক চাপ বোঝা গেছে কেমনে বের করছি? তাহলে পার্সেন্টেজটা মুখস্থ, খাতায় লিখে ফেলবা। এই যে কথা বলছি খাতায় লিখে ফেলবা, নোট করবা। ওকে, তাহলে আনসার কি হবে? এই যে 0.78 অ্যাটমসফিয়ার। এই 21 অ্যাটমসফিয়ার কার? অক্সিজেনের। ওকে, আর এইটা হচ্ছে আর্গনের 0.14। ঠিক আছে, পরের প্রশ্ন চলো। ঘূর্ণিঝড়ের জন্য দায়ী কোনটা? এটা একটা বহুপদী, স্কিপ করতে পারো, এখানে তিনটাই কারেক্ট। তাপমাত্রা দায়ী, ঘনত্ব দায়ী, বায়ু চাপ দায়ী। তাপমাত্রা কত? মোটামুটি 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 80 ডিগ্রি ফারেনহাইট কম, এটা সর্বনিম্ন তাপমাত্রা। এর চাইতে বেশি তাপমাত্রা হইলেও ঘূর্ণিঝড় হবে। ঠিক আছে, বায়ুর ঘনত্ব দরকার, বায়ুর চাপও দরকার। ক্লিয়ার? এরপরে চলে আসো, কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রধান গ্রাহক, কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রধান গ্রাহক বা সিঙ্ক কোনটা? এই প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো, এই প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করো। এটা কবির স্যারের প্রশ্ন, কবির স্যারের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো কবির স্যার যে আনসারটা দিছে আমি তোমাকে সেটা বলতেছি, বাট এটা হাজারিন আখতারের বইয়ে যেটা দেওয়া আছে জানো? হাজারিন আখতারের বইয়ে দেওয়া আছে সমুদ্র ও উদ্ভিদ, এটাই অ্যাকচুয়ালি বেস্ট আনসার। কবির স্যারের বইয়ে যেটা দেওয়া আছে নীলকালিতে দেখায় উদ্ভিদ এবং বায়ুমণ্ডল, এটা কবির স্যারে দেওয়া আছে। তো যেহেতু আমি কবির স্যারের কোশ্চেন সলভ করাইতেছি, উত্তর উদ্ভিদ ও বায়ুমণ্ডল। বাট তুমি পরীক্ষার খাতায় কোনটা দেখাও আমি এটা বলে দিচ্ছি, সমুদ্র এবং উদ্ভিদ দেখাবা। হাজারিন আখতার যা বলবে তাই রাইট। ওকে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। ঠিক আছে, কবির স্যার যেটা বলছে আমি তোমার সেটাও বলে দিলাম, যেহেতু আমি কবির স্যারের প্রশ্ন সলভ করাইতেছি। ওকে, এরপরের প্রশ্ন আসো, মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? একটু চিন্তা করো, প্রথমে ট্রপোমণ্ডল ছিল, তারপরে স্ট্র্যাটোমণ্ডল ছিল, তারপরে গিয়ে মেসোমণ্ডল। ট্রপোমণ্ডল কত? 0 থেকে 18। স্ট্র্যাটোমণ্ডল কত? 18 থেকে 50। আর মেসোমণ্ডল কত? 50 থেকে 85। তাহলে কই গেল? এই যে 50 থেকে 85। ক্লিয়ার? ওকে, গুড। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান কোনটি? শীতলতম স্থান বলতে কি বোঝাচ্ছে বলো? শীতলতম স্থান মানে ওই যে সর্বলোয়েস্ট টেম্পারেচারটা -92 ডিগ্রি সেন্টিগ্রেড কোথায় আছে? আগে চিন্তা করো তো একটু। 4টে স্তরে ভাগ করছি তাই না? নিচেই হচ্ছে ট্রপোমণ্ডল, ওকে, তারপরে স্ট্র্যাটোমণ্ডল, তাই না বাবারা? এরপরে আছে মেসোমণ্ডল, এরপরে আছে হচ্ছে থার্মোমণ্ডল বা থার্মোস্ফিয়ার। এই ট্রপোমণ্ডলে যত উপরের দিকে উঠতেছো তাপমাত্রা কমতেছে, টি কমতেছে। স্ট্র্যাটোমণ্ডলে যত উপরের দিকে উঠতেছো তাপমাত্রা তত বাড়তেছে, টি বাড়তেছে। মেসোমণ্ডলে আবার উল্টা, যত উপরের দিকে উঠতেছো তাপমাত্রা টি তত কমতেছে। থার্মোস্ফিয়ারে যত উপরের দিকে উঠতেছো তাপমাত্রা টি তত বাড়তেছে। তাহলে একটু চিন্তা করে দেখো তো সবচেয়ে কম তাপমাত্রা কোনটায় থাকা উচিত? মেসোস্ফিয়ারে। কত? ওই যে -92 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ সবচাইতে কম তাপমাত্রা কোথায়? মেসোস্ফিয়ারে। কত? -92 ডিগ্রি সেলসিয়াস। কোথায় আছে শীতলতম স্থান? তাইলে মেসোস্ফিয়ারে আছে। পরের প্রশ্নটা দেখো সেম, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? মেসোস্ফিয়ার। সহজ হিসাব।
পারবা না? অবশ্যই পারবা। আর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটা? থার্মোস্ফিয়ার, কারণ সবচেয়ে উপরের দিকে তাপমাত্রা বেশি, সূর্যালোক আসবে, ব্যাপারটা এটাই। কথা ক্লিয়ার? বুঝতে না পারলে জানাবা। আমরা কিন্তু কোশ্চেনও সলভ করাইতেছি, সাথে সাথে কিভাবে পড়তে হয় সেটাও দেখাচ্ছি। চলো পরের প্রশ্নে যাই। এই যে আবারও সেম কাহিনী, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কোনটা? ওজোন। ওজোন 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 ওজোন। পরের প্রশ্ন দেখো, উদ্দীপক। উদ্দীপক রিলেটেড প্রশ্ন বাদ, উদ্দীপক রিলেটেড প্রশ্ন বাদ করার দরকার নাই, কারণ মেডিকেলে এটা আসবে না। তারপরেও তোমারে আমি এটা করাই দিচ্ছি, দেখ কত ভালোবাসি, তাই না? তারপরেও আমি করাই দিচ্ছি। আসো একটু দেখাই দিই, এরপর এগুলো আর দেখাবো না, যেহেতু আমাদের টাইম খুবই কম। দেখো এ গ্যাস আছে, বি গ্যাস আছে। এ গ্যাসে 102 গ্রাম, এ গ্যাসের ডাব্লু দেওয়া আছে কত? 102 গ্রাম। বি গ্যাসের ডাব্লু দেওয়া আছে কত? 28 গ্রাম, এটারও ডাব্লু দেওয়া আছে। আণবিক ভর দেওয়া আছে দেখো, এ গ্যাসে কত? 17। এতটুকু দেখে বোঝা যায় এ গ্যাসে আছে অ্যামোনিয়া, রাইট? 17 আণবিক ভর। বি গ্যাসের আণবিক ভর কত? 2। এতটুকু বোঝা যায় বি গ্যাসে আছে হাইড্রোজেন, রাইট? আচ্ছা, বলছে 14 নম্বর প্রশ্ন, এ এবং বি গ্যাসের মোল সংখ্যা কত? মোল বের করার সূত্র কি? N = W/M। এখন আনসার বের করো। দেখো আমি কিভাবে বের করি, একটু খেয়াল করো, একটু মন দিয়ে খেয়াল করো, হ্যান্ড ক্যালকুলেশন। ফার্স্ট অফ অল 102 ডিভাইড বাই 17, এটা একটা আনসার বেরোবে। আর 28 ডিভাইড বাই 2, এটা একটা বেরোবে। এটা একটু দেখতে টাফ লাগতেছে না? টাফ লাগতেছে। তাহলে আমি এটা আগে করি। 2 × 2 14 × 2 = 28, এতটুকু বুঝছি যে এটা 14 মোল। বি গ্যাসের মোল সংখ্যা আমি বুঝে গেছি, এটা হচ্ছে 14 মোল। বি গ্যাসের মোল কত? 14 মোল। এখন 14 মোল দিয়ে কোনটা আছে? 4 আর 12, এই আনসার বাদ। 6 আর 14, এটা হইতে পারে। 6 আর 12, এই আনসারটা বাদ। 8 এবং 14, এটা হইতে পারে। তাহলে দেখো দুইটা অপশন আমি মাইনাস করে ফেলছি। এটাকে বলা হয় বস লুল বা মাইনাস ফর্মুলা, আমার টেকনিক। অপশনকে মাইনাস করে দিছি, তাহলে আনসার 6 আর 8-এর মধ্যে ঘোরাফেরা করতেছে। এখন আসো আমি কিভাবে করব, 17কে 102 দিয়ে ভাগ করব। ভাগ করব না, আমি অ্যাকচুয়ালি গুণ করব। 8 দিয়ে 17-রে গুণ করো, 7 8 56, 6 আসে। আর এখানে তো 102, 2 আছে, তাহলে তো আনসার মিলে না, তার মানে এটা বাদ। 6 দিয়ে গুণ করো তো, 6 7 42, 2 আসে। 6 7 42, 2 আসে, আনসার তাহলে মিলতেছে, তাহলে আনসার হচ্ছে খ। তার মানে 6 দিয়ে 17-এর গুণ করলে 102 পাওয়া যায়। এটা অনেকে নামটা পড়লেও পাওয়া যাবে, বাট মনে করো তুমি নামটা পারো না, তাহলে যেটা ছোট সেটা মিলাও, তারপরে যে এটা মিলাও। দেখছো, তাহলে আনসার কি? 6 আর 14, মোল সংখ্যা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। তাহলে এতটুকু ক্লিয়ার। এই যে হ্যান্ড ক্যালকুলেশন শেখানোর জন্যই আমি তোমাকে উদ্দীপকটা বোঝাইলাম, যেহেতু আমাদের সাথে ইন্টারমিডিয়েটের বাচ্চারাও আসো, তাদেরও উদ্দীপক রিলেটেড দরকার, তাই একটা শিখাই দিছি আমি, আর একটা উদ্দীপক বহুপদী দেখাবো না। অনেকগুলো বহুপদী দেখাইছি, কেমনে সলভ করতে হয় সেটাও বলে দিছি। এবং বহুপদী যে তুই আনসার করতে পারবি, দেখ আমি একটা প্রশ্নের সাথে যে আরো 10-20টা কথা বলতেছি, তাহলে তুমি বহুপদী এগুলো সলভ করতে পারবা না? অবশ্যই পারো, আমি তো দেখাই দিলাম যে আগেও বলছি এই কথা। দেখো দেখো দেখো, আসো পরের প্রশ্ন দেখো, স্টপ খোলা অবস্থায় এ গ্যাসের আংশিক চাপ কত? এটা ডাল্টন আংশিক চাপ সূত্র থেকে আসছে। এর মানে কি, আমরা আংশিক চাপ বের করব মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটা তো আমরা জানি, রাইট? ডাল্টন আংশিক চাপ সূত্রে এই কথা তো বলছে। এখন মোল ভগ্নাংশ কার বের করব? এ গ্যাস বলছে, তাহলে এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করো। মোল ভগ্নাংশ মানে কি, যার মোল ভগ্নাংশ বলবে, যদি এ গ্যাস বলে এ গ্যাসের মোল ভগ্নাংশ এক্স এ, এ গ্যাসের মোল ভগ্নাংশ সমান সমান এ গ্যাসের মোল ডিভাইড বাই নিচে মোট মোল, এন টোটাল, নিচে মোট মোল যাবে, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে এখন দেখো এ গ্যাসের মোল কত ছিল? 6 ছিল, উপরে 6, নিচে কত যাবে? 6 আর 14, কারণ বি গ্যাসের মোল ছিল 14 আর এ গ্যাসের মোল ছিল হচ্ছে 6, 6 আর 14 কত? 20, ইন্টু মোট চাপ কত? 200 মিলিমিটার মার্কারি, 20। তাহলে এখন কাটাকাটি করো, এই কাটাকাটি তো সহজ, এই কাটাকাটি পারা যায়। 20 × 20, 20 × 10 = 200, 6 × 10 = 60, আনসার হচ্ছে 60 60 60, এই যে ক, 60 মিলিমিটার মার্কারি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলো। জীবন যেখানে যেমন, এই যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা কি বুঝছো? তাহলে কোন শর্তে একটু বলো তো। আমরা জানি একটা জিনিস মাথায় রাখবা, হাই প্রেসার অ্যান্ড লো টেম্পারেচারে বাস্তব গ্যাস হিসেবে কাজ করে, বাস্তব গ্যাস হিসেবে কাজ করে। তাহলে এর উল্টা হইলে আদর্শ গ্যাস হবে। তাহলে নিশ্চয়ই নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাস হিসেবে কাজ করবে। তাহলে আনসারটা বলে ফেলো, কত হবে? নিম্ন চাপ কই? নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা, এই যে ক,
আনসার হচ্ছে ক। বুঝছো, আমরা অপশন মিলাইছি। কিভাবে করলাম? আগে প্রশ্নের সাথে আমি নিজের উত্তরটা মাথায় সেট করে ফেললাম, এরপরে আমি অপশনে খুঁজছি। তুমি যখনই প্রশ্নের পরে অপশন দেখাইতে যাওয়া, মেডিকেলে কিন্তু এই ভুলটা প্রচুর হয়। তোমরা কি করো, প্রশ্ন দেখার সাথে আগে অপশন ফাইন্ড আউট করার চেষ্টা করো, এটা করবা না। প্রশ্ন আগে দেখবা, প্রশ্ন দেখে আগে হচ্ছে মাথায় আনসার সেট করবা যে এই প্রশ্নের উত্তর এমন হইতে পারে, এরপর তুমি অপশনে খুঁজবা যে কোনটার আনসার কি হইতে পারে। কথা বোঝা গেছে? এরপরে আসো, গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক কি? গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহাম সাহেব কি বলছে? আর ইজ প্রপোর্শনাল টু 1/√m, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় স্থির চাপে, অর্থাৎ এই ক্ষেত্রে কি কি সেম, মানে কনস্ট্যান্ট কে কে? তাপমাত্রা আর চাপ। নির্দিষ্ট তাপমাত্রায় স্থির চাপে কোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কার সাথে সম্পর্ক? আণবিক ভরের সাথে সম্পর্ক। কত সহজ, এটা গ্রাহামের ব্যাপন সূত্র। এরপরে আসো, আচ্ছা আদর্শ গ্যাস নিয়ে আরেকটু কথা বলি। আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করে বলছি? উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে। আদর্শ গ্যাস আবার কখন কাজ করতে পারে? যখন তোমার 10 মিলিমিটার মার্কারি চাপ হয়, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাসের মতো আচরণ করে। যখন 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তখন নাইট্রোজেন গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক Z ইকুয়ালস টু কত? 1। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? 10 মিলিমিটার মার্কারি চাপে। নাইট্রোজেন গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, এরা তো অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস, কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে কখন? এই চাপে, এই তাপমাত্রায়। বা বলতে পারে কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের Z ইকুয়ালস টু 1, অর্থাৎ সংকোচনশীল গুণাঙ্কের মান 1। কারণ কি? এটার মানে কি? আদর্শ গ্যাস কত তাপমাত্রা? 700 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আদর্শ গ্যাস নিয়ে আমরা জেনে গেলাম। এরপরে চলে আসো, গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ কিসের পরিমাপক? ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটা একটু দেখি। ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস তো পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা তো আসলে বাস্তব গ্যাস মানে না, তাই না? তাহলে কে মানে বাস্তব গ্যাস? আদর্শ গ্যাসের সমীকরণ যেহেতু মানে না, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মানে। এটা কোনটা? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে আকর্ষণ বলকে নির্দেশ করে। আকর্ষণ বল। আর এ যেটা আছে, এই এটা হচ্ছে আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ। আন্তঃআণবিক আকর্ষণকে নির্দেশ করে। ওকে, তাহলে এ একটা তাৎপর্য আছে। এর তাৎপর্যটা কি? এ এর মান যত বেশি হবে, সেই গ্যাসকে তরল করা তত ইজি হবে। যে গ্যাসের এ এর মান যত বেশি, সেই গ্যাসকে তরল করা তত ইজি। বোঝা গেছে? এ এর এককটা লাগবে। এ এর এককটা কি? এ বা আন্তঃআণবিক আকর্ষণ, এটার একক হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার মোল ইনভার্স 1। এটা হচ্ছে এ এর একক। বোঝা গেছে? বি এর এককটা কি? বি এর একক হচ্ছে লিটার পার মোল, অর্থাৎ মোল ইনভার্স 1 লিটার। বোঝা কি গিয়েছে? ওকে, তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন সম্পর্কে জেনে গেলাম। তাহলে এখানে উত্তরটা কি হবে? আন্তঃআণবিক আকর্ষণকে নির্দেশ করে। সহজ, খুবই ইজি, খুবই ইজি। এরপরের প্রশ্নে চলো। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের ইকুয়েশনটা কি হবে? বাস্তব গ্যাসের ইকুয়েশন একটু আগে আমরা লিখছি। ইকুয়েশনটা কি ছিল? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। দেখো এইখানে তাপমাত্রা বলে নাই, চাপ বলে নাই, কিচ্ছু বলে নাই, জাস্ট 4 গ্রাম দিয়ে দিছে, অর্থাৎ ডাব্লিউ এর মান দেওয়া দিয়েছে। এই ক্ষেত্রে আমরা এন বের করতে পারি না, এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। তার মানে 4 ডিভাইড বাই 2, হাইড্রোজেনের আণবিক ভর তো 2, এটা তো আমরা জানি, রাইট? তাহলে 4 ডিভাইড বাই 2 মানে কি? 2। এখন এন এর মান এইখানে বসাই দাও, এন এর মান বসাই দাও, এন এর মান বসাই দাও, বাকি জিনিস সব সেম থাকবে, বাকি জিনিসটি কোনো চিন্তার কারণ নাই। বুঝছো? তাহলে আমরা বসাই 2 দুগুণে 4, তার মানে পি প্লাস 4a ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস 4b, 4 কেন, ও সরি 2b স্কোয়ার তো নাই, 2b কারণ n এর মান 2,
2b ইকুয়ালস টু 2RT। মিলাও কোনটা ইকুয়েশন, 4a/v², 2b, এই যে এই ঘ। ক্লিয়ার, বোঝা গেছে বাবারা? ওকে, পরের প্রশ্নে আসো। 20 নম্বর, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? আমরা অলরেডি গ্রাহামের ব্যাপন সূত্র পড়ছি না, আর ইজ প্রপোর্শনাল টু √m 1/√m, এটা তো একটু আগেই লিখাই দিয়েছি। দেখছো, ওই প্রশ্নে টাইম দিছিলাম বলে এই প্রশ্নটা করা ইজি হচ্ছে। তার মানে আর বেশি হবে কখন? যখন আণবিক ভরটা কম হবে। আণবিক ভর এর মধ্যে কম কোনটার একটু চিন্তা করে দেখো তো। আণবিক ভর কম হচ্ছে মিথেনের 16, অ্যামোনিয়ার 17, HCl এর 36.5, ক্লোরিনের 73। তাহলে কার আণবিক ভর কম? মিথেনের, অর্থাৎ ব্যাপন হার বেশি কার? এই মিথেনের। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে আসো। কক্ষ তাপমাত্রা মানে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 298 কেলভিন। এতটুকু আমরা বুঝে গেছি। নাইট্রোজেনের একটা অণুর গতিশক্তি কত আর্গ বের করতে বলছে। একটি অণুর গতিশক্তির সূত্র কি? 3/2 kT, রাইট? এখন আসো হ্যান্ড ক্যালকুলেশন শিখাচ্ছি। দেখো, হ্যান্ড ক্যালকুলেশনটা দেখার একটু চেষ্টা করো। আমরা যেটা করব, 3/2 কে এর মান কত? 1.38 ইন্টু 10⁻⁻16। 1.38 ইন্টু 10⁻⁻16, বোঝা গেছে? 1.38 ইন্টু 10⁻⁻16। বুঝছো? কারণ কি? কারণ আমাদের আর্গ বলছে, যদি জুল বলতো তখন কে এর মান কত ছিল? কে এর মান 1.38 ইন্টু 10⁻23। এইটা হচ্ছে জুলে। কে এর মান বা বোল্টজম্যান ধ্রুবক, এটা হচ্ছে জুলে, আর এটা আর্গে। একটা অণু বলে দিছে না, এই কারণে কে বসাইছি। যদি একটা অণু না বলতো তাহলে 3/2 nRT হইতো। টি এর মান কত? 298। এখন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের টেকনিকটা একটু দেখার চেষ্টা করো। আমি এই যে 3/2 মানে কত? 1.5। 1.38 কে আমি আপাতত 1.38 লিখি, তারপরে দেখাইতেছি। 10⁻16 থাকলো, 298 কে 300 ধরবো। 300 আর 298 প্রায় কাছাকাছি, মাত্র 2 পয়েন্টের এদিক ওদিক, রাইট? ক্যালকুলেশনের সুবিধার্থে, এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। আমার যেই প্রসেসটা ইজি হবে আমি সেইভাবে আগাবো, তাই না? কারণ তুমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। ওকে, তাহলে কি হইলো? আমি এই যে 1.5 এটাকে বাড়িয়ে দিব। কত ধরলাম? 2 ধরলাম। 1.38 এটাকে কমাই দিব। দেখো, একটাকে বাড়াইতেছি, একটাকে কমাইতেছি, তাহলে ব্যালেন্স হয়ে গেল না? ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটাকে আমি 1 ধরলাম, তাই না? হ্যাঁ, ইন্টু 300 ইন্টু 10⁻16। কত হয়? 3 দুগুণে 6, 600 ইন্টু 10⁻16। তাহলে এই 600কে যদি লিখি 6 ইন্টু 10⁻14, একই কথা না? 600 মানে কি? 6 ইন্টু 10 স্কোয়ার 600 মানে, আর এখানে 10⁻16 ছিল, তাহলে ওই যে 10 স্কোয়ার আর -16 কাটাকাটি হয়ে 10⁻14 হয়। 6 ইন্টু 10⁻14। এখন মিলাও, কোথায় আছে 6 ইন্টু 10⁻14? কোথায় আছে? এই বুঝতে পারছো কি করছি? 1.5 কে বাড়িয়ে দিছি 0.5, 2 ধরছি। 1.38 কে কমাই দিছি। তাহলে এর কাছাকাছি মান কোনটা? অ্যাকচুয়াল মান তো তুমি পাবা না। কেন পাবা না? কারণ তুমি ক্যালকুলেটর ইউজ করতেছো না, তুমি হ্যান্ড ক্যালকুলেশন ইউজ করতেছো। কাছাকাছি মানটা যাইতে হবে। দেখো তো, এটা 6 ইন্টু 10⁻20, এটা বাদ। 6 ইন্টু 10⁻18, এটা বাদ। এই 0.5, 0.3 এদিকে আমি যাই নাই, কারণ আমি তো রাউন্ড ফিগার করে ফেলছি। 6 ইন্টু 10⁻16, এটা বাদ। 6 ইন্টু 10⁻14, আনসার হচ্ছে গ। এই আনসার হচ্ছে ঘ, 4 নাম্বার অপশন। দেখছো, মিলে গেছে। তুমি এখন অ্যাকচুয়াল ক্যালকুলেটর ধরে ইউজ করে দেখো, যেহেতু 38 ছিল 1.5, 6.17ই আসবে। এটাই হ্যান্ড ক্যালকুলেশন। কথা বোঝা গেছে? তাহলে আমি তোমরা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনও শিখাই দিলাম। শুধু অনুশীলনী প্রশ্ন মুখস্থ করে যাব এমন না, হ্যান্ড ক্যালকুলেশনও কিন্তু দেখো। হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের আলাদা একটা ভিডিও দিছি, ওই ভিডিওটাও দেখবা। সাথে এই অনুশীলনী কোশ্চেন সলভের সাথে সাথেও হ্যান্ড ক্যালকুলেশন শিখাই দিছি। কথা ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নে আসো। বয়েল ও চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র থেকে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা? আমরা একটু দেখার চেষ্টা করি। আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল? PV = nRT। PV = n মানে কি? W/m, RT। এই এমটা এই পাশে পাঠাই দাও। PM = W/V, RT। একটু চিন্তা করে দেখো তো, এতটুকু লিখতে পারি কিনা? জাস্ট এম কে ওই পাশে পাঠাই দিছি, করছি।
এই কি হলো, ভি কে পাঠাই দিছি, থুক্কু 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 থুক্কু, এই যে ভি কে পাঠাই দিছি, ডাব্লু বাই ভি। এখন তুমি চিন্তা করে দেখো, এই ডাব্লু বাই ভি ভর ভাগ আয়তন, এটা ঘনত্ব না? এটা কিন্তু ঘনত্ব। তাহলে আমরা লিখতে পারি না পি এম ইকস টু ডি আর টি? তাহলে ঘনত্বকে কি লেখা যায়, ডি ইকস টু পি এম বাই আর টি। হয়ে গেল। এই ডি কে অনেক জায়গায় রো দিয়ে প্রকাশ করছে, রো দিয়ে প্রকাশ করছে, তার মানে রো ইকস টু কি, পি এম বাই আর টি। একই কথা। এখন মিলাও কোনটা, পি এম বাই আর টি কই, এই যে গ। বোঝা গেছে সমন্বিত সূত্রতে ঘনত্ব কেমনে বের করলাম? এটাই সায়েন্স, এটাই ম্যাজিক। ইল্লাম টিকাটি হয়ে গেছে, তাই না বাবারা? হ্যাঁ। পরের প্রশ্নে আসো, 23 নম্বর। এসটিপিতে 64 গ্রাম অর্থাৎ ডাব্লু দেওয়া আছে, অক্সিজেন গ্যাসের আয়তন কত? খুবই সহজ সূত্র, স্টকিওমেট্রির সূত্র অ্যাপ্লাই করব। একটা সূত্র দিয়ে পরিমাণগত রসায়ন শেষ, একটা সূত্র দিয়ে আমাদের এই ম্যাথগুলো শেষ হয়ে যাবে। কি সূত্র? স্টকিওমেট্রির সূত্র। মোল সংখ্যা সেম, তাহলে কি হবে, ডাব্লু বাই এম ইকুয়ালস টু ভি ডিভাইড বাই 22.4। তাহলে ভি বের করতে হবে, ডাব্লু মান কত 64, এম এর মান কত 32, যেহেতু অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের এম এর মান কত 32। এখন 22.4 দিয়ে গুণ করে দাও, 22.4, তার মানে 32 দুগুণে 64, 2 ইন্টু 22.4। এটা কি জানো, 32 ছকে 32, 32 দুগুণে 64, এটা তো পারার কথা, তাই না? অলরেডি অ্যাডমিশন ফেজে চলে আসছো, এই ক্যালকুলেশন যদি না পারো, এখন ক্যালকুলেশন করো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4.8, 44.8। খুবই সহজ, আনসার কত, 44.8 লিটার। বুঝছো? পরের প্রশ্ন আসো, এই প্রশ্নটা খুবই মজার, এই 24 নম্বর প্রশ্নটা খুবই মজার, খুবই মজার একটা প্রশ্ন। বুঝছো? খুবই মজার একটা প্রশ্ন। আসো আমি দেখাই, প্রশ্নটা খেয়াল করো। 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ওকে ভালো করে বুঝো, 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 0.8 অ্যাটমসফিয়ার চাপে কোন গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার, আণবিক ভর কত, এম বের করতে বলা হয়েছে। এটা দেখে মনে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে না, কিন্তু আমি তোমার হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাবো। অনেকে বলবে অনুশীলনী প্রশ্ন মুখস্থ করে যাও, হয়ে যাবে। দেখো হ্যান্ড ক্যালকুলেশনটা কত ইজি। দেখো আমরা একটু আগে সূত্র এইখান থেকেই পাইছি যে ডি ইকুয়ালস টু পি এম বাই আর টি। তাহলে এম ইকুয়ালস টু কি হইতে পারে, আর টি ডি ডিভাইড বাই পি, রাইট? তাই তো? তাহলে আর এর মান কত, 0.08, ওই 214 অ্যাটমসফিয়ার পুরাটা লিখতেছি না, কারণ কি আমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। টি এর মান কত, 291 কেলভিন, 291, 18 ডিগ্রি সেলসিয়াস মানে 291 কেলভিন। ডি এর মান কত, 2.25, পি এর মান কত, 0.8। এইবার একটু খেয়াল করো, এই যে 0.8 আর এই যে 0.08 সম্পর্ক আছে না নাই? আছে, রাইট? তাহলে যদি কাটাকাটি করি, নিচে থাকে 1/10 ইন্টু এই যে 291 ইন্টু 2.25। এইবার এই দুইটা গুণ করলে আমার কাজ শেষ, এই দুইটা গুণ করলে আমার কাজ শেষ। এখন কিভাবে গুণ করা যায়, আসো খুবই মজার একটা ব্যাপার দেখাবো, দেখবা? দেখাই। আমি যেটা করব, এই যে 291 কে 290 ধরবো, ইন্টু 2.25 কে পুরোটা ধরবো না, 2.25 কে পুরোটা ধরতে যা 2 ধরবো, জাস্ট 2 ধরবো। যদি 2.5 থাকতো, 2.5 থাকতো, তাহলে আমি 3 ধরতাম। বুঝে ভালো করে, 5-এর কম আছে, 2.25 মানে কি 2.5 পয়েন্টের পরে 5-এর কম আছে, তাই 2 কে 2 ধরা যায়, আমি 2 ধরলাম। এখন গুণ করো, আর নিচেই তো 10 আছেই, এই যে 0.8 এটারে কাটলে এটা 1 থাকে, নিচেই 10 থাকে। এই ক্যালকুলেশন তো পারা উচিত। কেন এবার 0.08 ধরছি, এটা কি বুঝতে পারছো? কারণ এই যে 0.8 আছে আর উপরে 0.08, কাটাকাটি করাটা ইজি হবে। ওকে, এখন আসো, তাহলে 290 কে 2 দিয়ে গুণ করলে কি হয় বাবারা, 580 হয়। 580 কে 10 দিয়ে ভাগ করো, 58 হয়। তার মানে 58-র আশেপাশে কোন একটা মান হবে। 58 চাইতে কম মান হবে না বেশি মান হবে? অবশ্যই বেশি হবে। কেন? কারণ 0.08 ছিল তাই 58 পাইছো, কিন্তু এটা তো 8 এর পরে আরো মান ছিল, 0.08214 আরো মান ছিল না, অনেক বড় একটা মান। তাহলে 58 চাইতে নিশ্চয়ই বড় কোনো মান হবে আনসার। আনসার বের করার টেকনিক কি বুঝছো? জাস্ট ফর্মুলাতে মান বসাইছি, এখন কাটাকাটি করা শিখতেছি। এখন 58-র আশেপাশে কোন মান আছে দেখো তো, এটা 36, 36 কোথায় আর 58 কোথায়, বাদ। এটা 24 কোথায়, বাদ। 36 বাদ। এই ঝামেলা করে লাভ আছে? তাহলে 58 চাইতে বেশি মান কোনটা, একটাই আছে অপশনে, কোনটা, এই যে 67। আনসার কত, ক। কথা কি বুঝছো? অপশন দেখো কত দূরে দূরে দিছে, এই কারণে হ্যান্ড ক্যালকুলেশনটা ইজি হয়েছে। অপশন যদি কাছাকাছি থাকতো তাহলে এটা কখনোই হ্যান্ড ক্যালকুলেশন করা যাইতো না।
কথা কি বোঝা গেছে? ওকে, গুড। এরপরে চলে আসো, জীবন মানে তো যন্ত্রণা। কোন গ্যাস দ্রুত ব্যাপিত হবে? দ্রুত ব্যাপিত হবে মানে কি? ব্যাপন হার বেশি। ব্যাপন হার কার বেশি? যার আণবিক ভর কম। আণবিক ভর কার কম? নিয়নের। কেন? দেখো, ক্লোরিনের 73, কারণ কি? ক্লোরিন দ্বিপরমাণু, দ্বিপরমাণু 2 দিয়ে গুণ হবে। অক্সিজেনের 32, 16 দুগুণে 32। আর ফ্লোরিনের 19, কারণ কি? এই যে 2 দিয়ে গুণ হচ্ছে। আর এটা তো একক পরমাণু, এটা তো নিষ্ক্রিয় গ্যাস, এটা তো একক পরমাণু, তাই এটার আণবিক ভর পারমাণবিক ভর সেম। এই কারণে এটার আণবিক ভর কম, বাকিদের তুলনায় এটা দ্রুত ব্যাপিত হবে। কথা বোঝা গেছে? ওকে, কারণ এটা একক পরমাণু, বাকিগুলো ডাবল পরমাণু অর্থাৎ দ্বিপরমাণু। ওকে, পরের প্রশ্নে আসো। খুবই চমৎকার না? 16 গ্রাম অক্সিজেনে কয়টি অক্সিজেন অণু আছে? যদি অণু বলে আণবিক ভর নিতে হবে, যদি পরমাণু বলে পারমাণবিক ভর নিতে হবে। ওই 2 দিয়ে গুণ করা, এই হাবিজাবি ক্যালকুলেশন বাদ। সহজ সিস্টেম বলতেছি, সহজ সিস্টেম বুঝবা। সূত্র হচ্ছে একটাই সূত্র, একটা ফর্মুলা, এটাই বস মেথড। তোমরা আমার ক্লাস করতেছো মানে এই অল্প পড়ে বেশি নাম্বার পাওয়ার টেকনিক শিখতেছো, দেখছো? ওকে, ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু কি বের করতে হবে? অণু বের করতে হবে, এন ডিভাইড বাই এন এ। এন এ মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার। ডাব্লিউ এর মান কত? 16। অক্সিজেনের অণু বলছে, অণু মানে কি? অণু মানে আণবিক ভর নিতে হবে। এম মানে কি নিতে হবে? আণবিক ভর। তাহলে 32। অক্সিজেনের পারমাণবিক ভর 16, আণবিক ভর 32। এটা তো আমরা জানি নাকি? ওকে, এন এটা এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 6 × 10⁻23। এই হচ্ছে পরমাণুর সংখ্যা। কেন 6 নিছি? ক্যালকুলেশনের সুবিধার্থে। অ্যাকচুয়ালি এন এর মান 6.023 10⁻23। আর হ্যান্ড ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটারে 6 ধরে নিছি, রাউন্ড ফিগার। তার মানে যে মান পাবো তার চাইতে একটু বেশি মান হবে আমার আনসার। বুঝছো? ওকে, কাটাকাটি করো। 32, এখানে 2 হবে, 16 কে 16, 16 দুগুণে 32, 2 দিয়ে ভাগ করো 3। তার মানে 3 × 10⁻23, অর্থাৎ এখানে 6.023 দিলে 3 পয়েন্ট সামথিং কিছু একটা হইতো। তার মানে 3 এর চাইতে বেশি মান পাবো। চলো দেখি, এটা 0.5 জীবনও হবে না, 1 জীবনও হবে না, 3.011 × 10⁻23 6, এটাও হবে না। আনসার গ। কথা বোঝা গেছে? কত সহজ না? খুবই সহজ একটা প্রশ্ন, বুঝছো বাবারা? ওকে, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসো। ওকে, আমরা একটু আগানোর চেষ্টা করি। দেখো, স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বাড়াইলে ঘনত্বের মানের কি হয়? আমরা একটা সূত্র জানি, P1/ρ1T1 = P2/ρ2T2। এইটা হচ্ছে চাপের সাথে ঘনত্ব তাপমাত্রার সম্পর্ক। এখানে বলে দিছে স্থির উষ্ণতা অর্থাৎ টি ফিক্সড। টি যদি ফিক্সড হয়, সূত্রটা হবে P1/ρ1 = P2/ρ2। এইটার মানে P is proportional to ρ1, মানে রো, অর্থাৎ চাপের সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক। তাহলে চাপ যদি বাড়ে ঘনত্বও বাড়বে। দেখছো? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে আসো। 28 নম্বর বহুপদী। তারপরেও একটু বলে দিয়ে যাই, যে বলতেছে ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হয় কখন? উচ্চ চাপে, নিম্ন চাপে? না, ডাল্টন আংশিক চাপ সূত্রে প্রথম কথাই বলা আছে স্থির তাপমাত্রায়, স্থির চাপে। এই যে স্থির তাপমাত্রা, আনসার কত? 3। পরের প্রশ্নে আসো। এই দেখো, P+n²a/b, এটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দিছে বাস্তব গ্যাসের সমীকরণে। আন্তঃআণবিক আকর্ষণ বল কোনটা? যদি শুধু আন্তঃআণবিক আকর্ষণ বলতো সেটা হচ্ছে a, আর যখন বল বলছে তখন n²a/v², টোটালটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। কোনটা আছে আনসার? দেখো, এই যে 1 নম্বর উত্তর, শুধু 1 গ। কথা বোঝা গেছে? খুবই সহজ না? পরের প্রশ্নে আসো। দেখো, আমরা নাইট্রোজেনের ক্যালকুলেশন করছিলাম একটি অণুর ক্ষেত্রে, জাস্ট ওইখান থেকে প্রশ্নটা একটু ঘুরায় চলে আসছে এসআই এককে বোল্টজম্যান ধ্রুবক অর্থাৎ কে এর মান কত। মজা না? তাহলে আমরা ওই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে তো অলরেডি মান জেনে গেছি, তাহলে এটার জন্য আলাদা করে পড়ার কোনো দরকার আছে না। তাহলে 1.38 × 10⁻⁻23 জুল। আর যদি আর্গে বলতো 1.38 × 10⁻⁻16 আর্গ পার মলিকুল, যেহেতু বোল্টজম্যান ধ্রুবক বলতেছে। ক্লিয়ার? পরের প্রশ্নে আসো। খুবই চমৎকার একটি প্রশ্ন, যে 17°C তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাবারা? 17°C তাপমাত্রায় 1 মোল বলে দিছে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত? নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি যদি হয়, সূত্র হচ্ছে 3/2 NRT।
তার মানে 3/2 থাকলো, n এর মান তো 1, r এর মান হচ্ছে 8.314 বসাবো না, আমি 8 বসাবো। t এর মান 17 ডিগ্রি মানে 290। ওকে, 290 হলে এখন তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি করি 3 8 24, 24কে 2 দিয়ে ভাগ করো ইন্টু 290, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে 12 ইন্টু 290, তাহলে 12 ইন্টু 29 করতে হবে, 12 ইন্টু 29। এটা না করে আমি 12 ইন্টু 300 করি, 3 12 36, 3600। তাহলে 3600-এর আশেপাশে, তার চাইতে বড় মান ছাড়া তো কম মান হবে না, কারণ তুমি 8.314 ধরো নাই, তুমি ধরছো 8। তাহলে আনসার কত? এই যে 3600-এর আশেপাশে, 3616 ইন্টু 59.59, 3616.59 জুল। দেখছো কত ইজি, খুবই ইজি একটা। এই যে সহজ জিনিস, তুমি আমার ক্লাস ছাড়া কোথাও এই হ্যান্ড ক্যালকুলেশনের টেকনিক পাবা না, এটা আমি বলে দিলাম। এতটুকু গ্যারান্টি আমি তোরা দিতে পারি। আজকে তোরা হ্যান্ড ক্যালকুলেশনের বস বানাই দিব, আর অনুশীলনী সলভ শেখানো দিব। দেখো, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচাইতে বেশি, অর্থাৎ প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা সেটা জিজ্ঞেস করছে। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যদি তোমার একটা কথা বলে দিই, প্রভাব, এই কথাটা বলে দেয়, প্রভাব বেশি কার? সিএফসি। প্রভাব কার বেশি? সিএফসি। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে গ্রিন হাউসের ক্ষেত্রে কোনটির প্রভাব বেশি, শুধু প্রভাব কথাটা শুনবা, তাহলে উত্তর হবে সিএফসি। আর অন্যান্য যে কোনো কথাতে কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা কার বেশি? কার্বন ডাই অক্সাইড। বৈশ্বিক উষ্ণায়নে কে বেশি অবদান রাখতেছে? কার্বন ডাই অক্সাইড। শুধুমাত্র প্রভাব কথাটা বললে সিএফসি হবে গ্রিন হাউসের ক্ষেত্রে। বোঝা গেছে? ওকে, আশা করি ক্লিয়ার। আনসার কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে। পরের প্রশ্ন আসো। স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয় কোথায়? এটার মানে বোঝাইতেছে পরম শূন্য তাপমাত্রা। কি তাপমাত্রা বাবারা? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মানে কি বলো? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায়, তাত্ত্বিকভাবে জিরো হয়ে যায়। সেটা কত? সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন। ওকে, তাহলে আনসার কত? -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। 1 ও 2, 1 ও 2, এটা তো পারা উচিত, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস তো পরম শূন্য তাপমাত্রা না। 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ট্রিপল টেম্পারেচার। এই তাপমাত্রা হচ্ছে তোমার ওই কি হয়, পানি বরফ গলে পানি হয়ে যায়। পরে ইয়াতে আসো, এই যে আদর্শ গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক জেড কত? 1। কখন কখন জেড এর মান 1 হয়? যখন আদর্শ গ্যাস হয়। কোন ক্ষেত্রে? 10 মিলিমিটার মার্কারিতে। আবারও বলতেছি, 10 মিলিমিটার মার্কারিতে কার্বন ডাই অক্সাইড, এটা একটা আদর্শ গ্যাস, অর্থাৎ জেড এর মান 1। আর 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নাইট্রোজেন গ্যাস, এটা একটা আদর্শ গ্যাস, অর্থাৎ জেড এর মান 1। সহজ, খুবই সহজ। পরেরটাতে আসো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস বেগ বেশি? আমরা একটু মুছে একটু করার চেষ্টা করি। আরএমএস বেগ, এটার ফর্মুলা কি? CRMS = √3RT/m। খেয়াল রাখো, এই এমটা আণবিক ভর, অলওয়েজ কেজিতে নিতে হবে। আণবিক ভর কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে, মনে থাকবে বাবারা। এখন চিন্তা করো, টি সেম দিয়ে দিছে, অপশনে গ্যাস আলাদা, তাহলে আমি বলতে পারি না CRMS = 1/m, অর্থাৎ আরএমএস বেগ আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তার মানে আণবিক ভর যার কম হবে, CRMS বেগ তার বেশি হবে। আণবিক ভর কার কম? হাইড্রোজেনের কম। তাহলে আরএমএস বেগ কার বেশি? হাইড্রোজেনের বেশি। কথা বোঝা গেছে সূত্র থেকে? আর এমটা এইখানে অলওয়েজ কেজিতে নিতে হবে, এটা যেন মাথায় থাকে, গ্রামে নেওয়া যাবে না। পরের প্রশ্ন আসো। ওকে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা? প্রাকৃতিক গ্যাস মানে কি? আমরা সিএনজি, তারপর এলএনজি লিকুইড ন্যাচুরাল গ্যাস, বা সিএনজি কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস যেটা ব্যবহার করি, সেটার প্রধান উপাদান হচ্ছে মিথেন। এর সাথে সাথে চলে আসো এলপিজি সম্পর্কে জানতে হবে। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা কোন কাজে ব্যবহার করি? রান্নার কাজে ব্যবহার করি। এটার প্রধান উপাদান কি? রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করা হয়, এটার প্রধান উপাদান হচ্ছে প্রোপেন প্লাস বিউটেন। দেখো, একটার সাথে আরো আমরা অনেক প্রশ্নগুলো জেনে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, লিঙ্ক আপ করে পড়তেছি। এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? প্রোপেন প্লাস বিউটেন। এখন এই গ্যাস, এলপিজি গ্যাস বর্ণহীন, গন্ধহীন। তাহলে এর যদি গন্ধ না থাকে, তাহলে রান্নার কাজে যদি গ্যাস সিলিন্ডার কখনো লিকেজ হয়ে যায়, কেমনে বুঝবো? বোঝার তো কোনো ওয়ে নাই। এই কারণে আমরা যেটা করি, আমরা একটু শয়তানি করি। শয়তানিটা হচ্ছে এইটার সাথে মারক্যাপটান মিশাই দিই। মারক্যাপটান যৌগ, কোন যৌগ?
মারক্যাপটান যৌগ অর্থাৎ এসএইচ মূলক থাকবে, CH3SH মিথাইল মারক্যাপটান বা থায়োল। এই মারক্যাপটান অনেক বিকট ও দুর্গন্ধযুক্ত। এটা যখন মিশাই দিই তাহলে গ্যাস সিলিন্ডার যে লিকেজ হয় তাহলে প্রোপেন বিউটেনের সাথে এই যৌগটাও চলে আসবে, গ্যাসটা চলে আসবে। এই কারণে তখন আমরা গন্ধ বুঝতে পারি যে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়েছে। তাহলে এলপিজি নিয়ে এই কথাগুলো জানতে হবে। প্রাকৃতিক গ্যাসে CH4 বা মিথেন থাকে। কত পার্সেন্ট? প্রায় 98%। অনেক বইতে 94% লেখা আছে। ঠিক আছে, বোথ আর কারেক্ট। ডান, ওকে। পরের প্রশ্নে আসো। ওকে, SATP তে তাপমাত্রা কত? SATP এর ফুল ফর্ম হচ্ছে, ভালো করে লিখে রাখো, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটা তাপমাত্রা হচ্ছে 25°C তাপমাত্রা। আর STP যদি বলে তাহলে তাপমাত্রা হচ্ছে 0°C তাপমাত্রা। ওকে, আর যদি NTP বলে ন্যাচুরাল টেম্পারেচার এন্ড প্রেসার, এটাকে আমরা 20°C তাপমাত্রা ধরি। কিন্তু আমাদের কবির স্যার যেই কাজটা করছে সে বলে দিছে STP সমান সমান NTP। সো ফর মেডিকেল ক্যান্ডিডেট তোমরা NTP বলুক আর STP বলুক 22.4 লিটার তারপর 0°C তাপমাত্রা দিয়ে কাজ করবা। ঠিক আছে, এইটা নিয়ে কোনো যেন ঝামেলা না হয়। দুইটা যে যদিও আলাদা, তারপর কবির স্যার বলে দিছে মানে আমাকে এটা ফলো করতে হবে। ওকে, ডান। পরের প্রশ্ন আসো। এক অণু কার্বন ডাই অক্সাইডের ভর কত? খুবই সিম্পল হিসাব, ভর বের করতে বলছে। W/m = N/Na। এক অণু বলে দিছে, তার মানে W বের করতে হবে, N এর মান দেওয়া আছে। ভালো করে বুঝো। এক অণু মানে কি? N এর মান দেওয়া আছে। আর Na তো আমরা জানি 6.023 10⁻23। M কত বলছে? অণু, তার মানে আণবিক ভর কাউন্ট করতে হবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। তাহলে W/44 1/6 × 10⁻23। 0.023 আমি কিন্তু নাই। তাহলে আনসার কি হবে? W = 6/44 × 10⁻23। এই যে 10⁻23 নিচে ছিল, উপরে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ওকে, কি করলাম? ও, উল্টাই দিছি। তুক্কু। এই যে 44টা এই পাশে যাবে, তার মানে 44/6। এখন ক্যালকুলেশন করো, 6×7 = 42 অর্থাৎ 7.3 সামথিং এমন আসবে 10⁻23। 7.3 × 10⁻23 এমন কোন একটা মান আসবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। কই 44 গ্রাম না, এটা হবে না। 22 গ্রাম না। 7.3 × 10⁻24 এখানে কত আসছে? -23। তার মানে এটা বাদ। 7.10⁻23 গ। বুঝতে পারছো কেমনে করছি? ক্লিয়ার? খুবই সহজ না? খুবই সহজ কিন্তু। ওকে, পরের প্রশ্নে আসো। সেম কাহিনী। 32 গ্রাম অক্সিজেনের জন্য আদর্শ সমীকরণ কোনটা? সমীকরণ কি? PV = nRT। জাস্ট n এর মান বের করতে হবে। n এর মান বের করা ছাড়া আমার আর কোনো কাজ নাই, তাই না? এই চাপের মান দেওয়া আছে, দেওয়া নাই। V এর মান দেওয়া আছে, দেওয়া নাই। T এর মান দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে আর বের করব কেন? সমীকরণ বের করতে বলছে। কত? 32 গ্রাম বলছে, তাহলে n এর মান কত? 1। n = 32/32 কত হয়? 1। অর্থাৎ PV = RT। আনসার কত? PV = RT। খ। পারা যাবে? পরের প্রশ্নে আসো। 40 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসে পরমাণুর সংখ্যা কত? পরমাণু, আগের একটা ম্যাথ করছিলাম, দেখাইছিলাম না? অণু বললে আণবিক ভর নিতে হবে, পরমাণু বললে পারমাণবিক ভর নিতে হবে। ঠিক আছে, যতটুকু বলছি ততটুকু মাথায় রাখো। এইভাবে করলে দেখবা ইহ জীবনে সকল ম্যাথের ফর্মুলা শেষ হয়ে যাবে, তুমি পারবা। ঠিক আছে, কোনো টেনশনের কারণ নাই। ফর্মুলা একটাই, W/m। কারণ কি? এটা দেওয়া আছে, পরমাণু বের করতে বলছো, অর্থাৎ N/Na। এখন একটু চিন্তা করে বলো তো, একটু চিন্তা করো। W এর মান কত? 28। M এর মান কত? নাইট্রোজেনের ক্ষেত্রে 28, তাই না? 28 মানে কি? আণবিক ভর। পরমাণু চাইছে, তাহলে নাইট্রোজেনের কোন ভরটা নিব? পারমাণবিক ভর নিব। বুঝো নাই বাবারা? তাহলে পরমাণু যদি বের করতে বলে তাহলে M এর মান কি? পারমাণবিক ভর নিব। পারমাণবিক ভর কত নাইট্রোজেনের? 14। এখানে কিন্তু 28 নিচ্ছি না, তাই না? 14। তাহলে ডিরেক্টলি পরমাণুর সংখ্যা বেরিয়ে যাবে। যদি 28 নাও, আবার ওইখানে কাহিনী করতে 2 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, ওই কাহিনীতে যাওয়ার দরকার নাই। তাহলে 14 ইন্টু N এই পাশে চলে আসবে। চিন্তা করো, N বের করতে বলছে, এটা দেখে তো বোঝা যায় N বের করতে বলছে। ইন্টু 6 × 10⁻23। 14 দুগুণে 28, 14 × 14, 14 দুগুণে 28, 2 6 দুগুণে 12, 12 × 10⁻23 অর্থাৎ 1.2 × 10⁻22, তাই না? সরি, 22 না, 24। 1.2 × 10⁻24। 12 × 10⁻23 মানে কি? 1.2 × 10⁻24। এটা তো আমরা বুঝছি, তাই না? তাহলে আনসার কি দেখি? 6 পয়েন্ট, এটা বাদ।
12, এটা একটা আছে, তার মানে 1.2 × 10⁻23 আছে কত? 1.2 10⁻24, এটা তো আসছে, তার মানে এটা বাদ। 1.2 10⁻24, আনসার গ। আনসার গ। বুঝতে কি পেরেছো? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসো। এসআই পদ্ধতিতে চাপের একক কি? আবারও বহুপদী করাই দিই, একটা করাই দিই, আর করাবো না, ঠিক আছে? প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার, 1 ও 3, 1 ও 3। তাহলে কি 2 নম্বর অ্যাটমসফিয়ার তো এসআই এককে না? এটা তো আমরা জানা কথা। এই পরের প্রশ্ন আসো। এই হ্যান্ড ক্যালকুলেশন কি তোমরা বুঝতে পারছো? সাথে সাথে এক্সট্রা আরো যেসব কথাগুলো বলছে একটা এমসিকিউ এর সাথে, সেটাও তো নিশ্চয়ই ধরতে পারছো, রাইট? ঠিক আছে। 2.24 লিটার গ্যাসে এনটিপিতে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু থাকে? কার্বন ডাইঅক্সাইড অণু বের করতে বলছে, লিটার দিয়েছে, দেখো এনটিপি বলছে, আমি তো অন্য আয়তন নিতে পারতাম। এনটিপিও যে কথা, এসটিপিও সেম কথা, অ্যাকর্ডিং টু কবির স্যার। ওকে, এ নিয়ে আর কোনো কথা হবে না। তাহলে আমরা দেখি কি করতে পারি। কতটি অণু থাকে? ভি ডিভাইড বাই 22.4 ইকুয়ালস টু এন ডিভাইড বাই এন এ। এন বের করতে হবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে অণু মানে কি, এন বের করতে হবে। আর ভি কেন নিলাম? এই যে 2.24 লিটার দেওয়া আছে। ডাব্লিউ বাই এম কেন নিই নাই? কারণ ভর নিয়ে কোনো কথাই বলে নাই এখানে, সো ডাব্লিউ বাই এম কেন নিব? কি দেওয়া আছে সেটা আগে টার্গেট করো। ওকে, তাহলে এখন চলে আসো, ভি এর মান বসাও। 2.24 ডিভাইড বাই 22.4 ইন্টু 6 × 10⁻23 ইকুয়ালস টু এন। এন বেরিয়ে যাবে। এখন চিন্তা করো, 2.24 আর 22.4 যদি হয়, এটাকে আমি যদি 2.24 বানাই, এই পয়েন্টটা তুলে দিয়ে, তাহলে কি হবে? 10⁻1 হয়ে যাবে, তাই না? না, 10⁻1 না, 10+1, 10⁻1 উপরে গেলে হবে। তাহলে কি হইলো? এটা এটা কাটাকাটি, নিচে থাকে 1/10 ইন্টু 6 × 10⁻23। তাহলে 10 যদি নিচেই থাকে, এখানে একটা কাটাকাটি হয়ে যাবে, এই 10 আর এখানে 23 ছিল, তাহলে 6 × 10⁻22। বুঝছো? কারণ কি, এই যে 10⁻−1 আর এটা মানে 2.24 আর 22.4 কে কাটাকাটি করলে নিচে যে 10 হয়, এতটুকু তো পারা উচিত, তাই না? হ্যান্ড ক্যালকুলেশন তো এটাই। তাহলে 6 × 10⁻22 কোথায় আছে? 6.023 10⁻23 বাদ 6.023 10⁻22, এই যে আনসার খ। কেন 0.023? কারণ আমি তো রাউন্ড ফিগারে ক্যালকুলেশন করছি, 6.023 পুরাটা তো নিই নাই বাবা। বুঝছো? তাহলে আনসার হচ্ছে খ। এতটুকু বুঝছো? ওকে, ডান। পরে আসো, মোল কাকে বলে? মোল কি? মোল হচ্ছে পদার্থের যে পরিমাণে 6.023 10⁻23টি কণা উপস্থিত থাকে, উত্তর হচ্ছে গ, অ্যাভোগাড্রো নাম্বার উপস্থিত থাকে, এটাকে বলা হয় মোল। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসো। এই দেখো, এতক্ষণ ধরে 2-3 বার করে একই লাইন লিখলাম, এটা পারা উচিত না? কেন ওইগুলোতে টাইম দিছি দেখো, এখন পড়াটা ইজি হবে। দেখো, 10 মিলিমিটার মার্কারি চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক জেড এর মান কত? বলছিলাম না এই চাপে কার্বন ডাইঅক্সাইড কি আদর্শ গ্যাস? তাহলে জেড মানে কি? জেড মানে সংকোচনশীল গুণাঙ্ক পিভি ডিভাইড বাই এনআরটি। এই জেড এর মান 1 হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাহলে জেড এর মান 1 এই চাপে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বারবার বলছি, কেন বলছি এবার বুঝতে পারছো? এইভাবেই এমসিকিউ সলভ করতে হয়, বুঝছো? এরপরে দেখো আরো ইজি লাগবে, মানে আগে আমরা যতক্ষণ টাইম দিছি, এখন বাকিগুলা গুলির বেগে হয়ে যাবে, টান দিব আর শেষ হবে। দেখো, হাইড্রোজেন গ্যাস সাধারণ অবস্থায় কোন সমীকরণটি অনুসরণ করে? হাইড্রোজেন গ্যাস সাধারণ অবস্থায় মানে কি? বাস্তব গ্যাস, এটা তো আদর্শ গ্যাস না। তাহলে সাধারণ অবস্থায় কোন সমীকরণ ইউজ করবে? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি এনআরটি, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন ইউজ করবে। পরেরটাতে আসো, নিম্নের কোন তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল হয় না? প্রশ্নটা খুবই মারাত্মক একটা প্রশ্ন। একটা জিনিস জানি, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত বলতো? সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। সন্ধি তাপমাত্রার সংজ্ঞা কি বলো? যে তাপমাত্রার নিচে, অর্থাৎ এই তাপমাত্রার নিচে শুধুমাত্র চাপ প্রয়োগ করে, চাপ দিয়ে তরল করা যায়, তাকে সন্ধি তাপমাত্রা বলে। অর্থাৎ ওই তাপমাত্রার উপরে তুমি হাজার চেষ্টা করলেও সে তরল হবে না। সন্ধি তাপমাত্রার সংজ্ঞা কিন্তু এইটা, যে তাপমাত্রার নিচে কোনো গ্যাসকে শুধু চাপ দিলে তরলে পরিণত হয়, তাকে সন্ধি তাপমাত্রা বলে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই তাপমাত্রার নিচে যে টেম্পারেচারই থাকুক না কেন, চাপ প্রয়োগ করলেই সে তরল হয়ে যাবে। বুঝছি?
তাহলে চিন্তা করো 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটা তো সন্ধি তাপমাত্রা। 28 ডিগ্রি, এটা এর কম, তার মানে চাপ দিলে তরল হবে। 30 ডিগ্রি, এটা এর কম, চাপ দিলে তরল হবে। 32 ডিগ্রি, এটা তো এর বেশি, তার মানে এখানে তরল হয় না বলছে, তার মানে তরল করা যাবে না। বোঝা গেছে? প্রশ্নটা কিন্তু খুবই চমৎকার একটা প্রশ্ন। বোঝা গেছে? গুড। এর সাথে কিন্তু সন্ধি তাপমাত্রা বেসিকও আমরা দিয়ে দিলাম। তুমি কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া এই দুইটা সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপ মুখস্থ করে ফেলবা, এটা তোমার হোমওয়ার্ক। কমেন্টে জানাবা যে কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, অ্যামোনিয়ার সন্ধি তাপমাত্রা কত, কার্বন ডাই অক্সাইডের সন্ধি চাপ কত, অ্যামোনিয়ার সন্ধি চাপ কত, এটা কিন্তু কমেন্টে জানাবা, তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলেই পড়াশোনা করছো। ওকে, পরের প্রশ্ন আসো। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ কি? আবারও সেম কাহিনী। পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাস বলছে, ভ্যান ডার ওয়ালস তো বলে নাই। এন এর মান বের করো, W/M অর্থাৎ 22/44 কত হয়? 1/2। 1/2 মানে কি? পিভি ইকুয়ালস টু 1/2 RT, এই 2টা এই পাশে পাঠাই দাও, 2PV ইকুয়ালস টু RT। মিলাও, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। বুঝছো? তাহলে এখন মিলাও, পিভি এই যে ক, বাট এটাও কিন্তু অপশন থাকতে পারতো, 2PV ইকুয়ালস টু RT, তাই না? এটাও থাকতে পারতো। পরের প্রশ্ন আসো। কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র কোনটা? দেখো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু আগে বলছিলাম গ্রাহামের ব্যাপন সূত্র বলছিল R is proportional to 1/√M, that means R1 by R2 equals to √M2 by √M1। আর গুণ করে দাও, R1 √M1 equals to R2 √M2। এখন মিলাও, R1 by R2 √M1, তার মানে এটা বাদ, উপরে R1 এর সাথে M2 ছিল, তাই না? এই ইকুয়েশনের সাথে এটা কম্পেয়ার করো, এটা বাদ। এখন বহুপদীর টেকনিক কি জানো? একটা বাদ মানে কি বাকি দুইটা আনসার রাইট। মজা না? একটা বাদ মানে কি দুইটা আনসার রাইট। এখন আসো, R is proportional to √M, এটা কারেক্ট। R1 √M1, এই যে নিচেরটা দেখো, সেম না? সেম কিন্তু। আনসার 1 আর 2, আনসার কত? 1 আর 2 ক। কথা কি বুঝতে পারছো বাবারা? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসো। নিচের কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ব্যাপন, ব্যাপনের সংজ্ঞাতেই আছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বা আপনা আপনি কোনো গ্যাসের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাওয়াকেই বলা হয় ব্যাপন। কথা ক্লিয়ার? ওকে, পরেরটাতে আসো। এনটিপিতে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 1.43, গ্যাসটা কি? খুবই চমৎকার একটা প্রশ্ন, চমৎকার প্রশ্ন। গ্যাসটা কি মানে কি? আণবিক ভর বের করতে হবে, আণবিক ভর বের করতে হবে। সূত্র একটাই, দেখো লিটার দেওয়া আছে, দ্যাট মিন্স V ডিভাইড বাই 22.4 সমান সমান ভর দেওয়া আছে অর্থাৎ W/M। আণবিক ভর বের করতে পারবা না? অবশ্যই পারবা, চলো দেখি। V এর মান কত? 1, 22.4। M বের করব, W এর মান কত? 1.43। M এর মান কত বের করব? M যদি বের করতে হয় তার মানে 1.43 ইন্টু 22.4। এটারে সহজে কিভাবে ক্যালকুলেশন করা যায়? সহজে যদি ক্যালকুলেশন করতে চাই 1.43, এটাকে আমি ধরবো 1.5। মজা না? 22.4কে ধরবো 22.4, আর আমি আর নিলাম না। এখন চিন্তা করে দেখো 1.5 এর সাথে 22 গুণ করো, এই গুণটা কিন্তু ইজি। 22 22 আর 22 এর অর্ধেক কত? 11, টোটাল হয় 33 গ্রাম। বুঝো নাই? 1 এর সাথে 22 গুণ করছি যোগ 0.5 মানে কি হাফ, 0.5 মানে কি হাফ, তার 22 এর অর্ধেক যোগ হবে। সহজ, 1.5 এর সাথে গুণ করা কিন্তু সহজ। মানে আমি যদি 1.5 এর সাথে 16 গুণ করি, তার মানে আগে 16 কে 16 যোগ 16 অর্ধেক করে দিবা। 16 অর্ধেক কত? 8, 8 আর 6 14, অর্থাৎ 24। এই যে 16 গুণ 1.5 24, এইভাবে ক্যালকুলেশন করছি। তাহলে 1.5 ইন্টু 22 33 হয়। 33 এর আশেপাশে কোনটা আছে দেখো তো? হাইড্রোজেনের 2, অক্সিজেনের 32, নাইট্রোজেনের 28, কার্বন ডাই অক্সাইডের 44। 33 এর আশেপাশে কোন মানটা আছে? অক্সিজেন, তার মানে গ্যাসটা কি? অক্সিজেন। খুবই সহজ। হ্যান্ড ক্যালকুলেশন কি বুঝছো? কিভাবে টেকনিক্যালি আগাইছি বুঝছো? মজা মজা মজা। পরের প্রশ্ন আসো। P/T ইকুয়ালস টু K, এটা কাকে মানে সমীকরণটি কাকে সমর্থন করে বা সূত্রকে প্রকাশ করে? বয়েল আছে, চার্লস আছে, আর কি আছে? গেলুসাকের চাপীয় সূত্র আছে। তুমি একটু চিন্তা করে দেখো, বয়েলের সূত্র কি? PV ইকুয়ালস টু K। চার্লসের সূত্র কি? V/T ইকুয়ালস টু K। চাপীয় সূত্র কি? রেনোর সূত্র বা গেলুসাকের সূত্র P/T ইকুয়ালস টু K। এটা আমরা জানতাম না। আর অ্যাভোগাড্রো মানে কি? যে কোনো আয়তনে তার মোল সংখ্যার সমানুপাতিক n অণু থাকবে। তাহলে আনসার কি? চাপীয় সূত্র।
সহজ, খুবই সহজ। পরের প্রশ্নে আসো। মোল ভগ্নাংশ বের করতে বলছে। 4 গ্রাম মিথেন আছে, 24 গ্রাম অক্সিজেন আছে, অর্থাৎ মিথেনের মোল কত? NCH4 4 ডিভাইড বাই 16, অর্থাৎ 1/4, দ্যাট মিনস 0.25। ওকে, এন অক্সিজেন কত? 24 ডিভাইড বাই 32, তাহলে কত হয়? 24 ডিভাইড বাই 32, 3 আটা 24 আর 4 আটা 32, 3/4। তার মানে এটা ধরলাম 3/4 আর এটা 1/4, তার মানে 0.25 দিয়ে আমার কোনো কাজ নাই, 0.25 দিয়ে আমার কোনো কাজ নাই, যেহেতু 1/4 3/4 চলে আসছে। এখন তুমি করো, কার বলছে? মিথেনের মোল ভগ্নাংশ বের করতে বলছে। তাহলে উপরে যাবে মিথেনের মোল, নিচে যাবে টোটাল মোল। মিথেনের মোল কত ছিল? 1/4, নিচে মোট মোল কত? 1/4 প্লাস 3/4, লসাগু কত? 4 4 4 কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি যদি হয়ে যায় তাহলে 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 উপরে থাকে 1, নিচে থাকে 3 আর 1 4, উত্তর কত? 0.25। দেখো এই যে 4 আর নিচে লসাগু বা এলসিএম 4 হবে, 4 4 কাটাকাটি হয়ে যাবে, নিচে 3 আর 1 থাকে, উপরে তো 1 থাকেই। বুঝছো? তোরে আমি আরো ডিটেলসে দেখাই। 1/4, নিচে 1/4 প্লাস 3/4, ভালো করে দেখো। 1/4, নিচে 4 লসাগু 1 প্লাস 3, এই 4 4 উপরে পাঠাই দাও, তার মানে উপরে থাকে 1, নিচে থাকে 4, এটাই আনসার। 1/4 মানে কি? 0.25, আনসার হচ্ছে ক। খুবই সহজ না? এটা ডিটেলসে করছি, এটা শর্টকাটে করছি। বুঝছো? ওকে, পরের প্রশ্নে আসো। মোল ভগ্নাংশ তো বুঝছো, পরেরটাতে আসো। পিবি, এটা আর বলবো না, যেহেতু বহুপদী, বহুপদী তোমরা সলভ করবা, এটা তোমাদের দায়িত্ব। পরেরটাতে চলে আসো। এটা উদ্দীপক রিলেটেড প্রশ্ন। উদ্দীপক রিলেটেড প্রশ্ন আগেই বাদ, যেহেতু আগে সলভ করেছে। দেখো একটা উদ্দীপক দিছে, দিয়ে 1 নম্বর কোনটা সঠিক, 2 নম্বর কোনটা সঠিক, সো উদ্দীপক রিলেটেড প্রশ্ন বাদ। পরেরটাতে আসো। গ্যাস হতে পারে আদর্শ, বাস্তব, এটাও বহুপদী, বাদ। 55 বহুপদী বাদ। নিচের কোন গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক Z গ্রেটার দেন 1, অর্থাৎ সংকোচনশীল গুণাঙ্ক Z এর মান বেশি। এটা দিয়ে আমার জিৎ বিশ্বাস পেজ, তোমাদের একটু আগে গ্রুপে দেখবা ভিডিও দিছি, হ্যাঁ, জিৎ বিশ্বাস যে পেজ আছে ওইখানে দেখবা তোমরা জানতে চাইছো যে এটা তোমাদের কনফিউশন, তোমরা কোন কোন টপিকে সমস্যা, এটা তোমরা এই শর্ট শর্ট ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি দিতেছি। তোমাদের দেখো মেন ক্লাস হচ্ছে, সাথে অনুশীলনী ক্লাস দিচ্ছি, এবং তোমরা আবার বলতেছো এই টপিকটা একটু ভালো করে বুঝাই দেন, বা এটা শর্টকাট কি, কেমনে মনে রাখা যায়, ওই টপিকও কিন্তু দিচ্ছি। এই সংকোচনশীল গুণাঙ্কের টপিক আমার এই যে জিৎ বিশ্বাস পেজে আছে, দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে জেড ইজ গ্রেটার দেন 1 মানে কি? আণবিক ভর কম হইতে হবে। আণবিক ভর যদি কম হয়, আণবিক ভর যদি কম হয়, তাহলে জেড ইজ গ্রেটার দেন 1, রাইট? তাহলে আণবিক ভর কম কার? হাইড্রোজেনের। শেষ। বুঝছো? পরের প্রশ্ন আসো। এস এটিপি, তে গ্যাসের মোলার আয়তন কত? এসএটিপি তে গ্যাসের মোলার আয়তন হচ্ছে 24.78 লিটার। কই সে? 24.8 লিটার, এই যে আনসার এটা। ওকে, এসটিপি তে গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার, আর যাহাই লিটার, এই যে 22.4 লিটার। বুঝছো? পরের প্রশ্ন আসো। পরের প্রশ্নটা 59। 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 ml আয়তনের পাত্রে 0.41 অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড আছে, 200 ml এর পাত্রে 0.20 অ্যাটমসফিয়ারে অক্সিজেন আছে, মিশ্রণের মোট আয়তন 0.5। মোট চাপ কত? এটা ডাল্টন আংশিক চাপ সূত্র দেখেই বুঝতে পারছো, তাই না? ডাল্টনের যদি আংশিক চাপ সূত্র হয়, সূত্রটা কি বলতো? মোট চাপ P = উপরে P1V1 প্লাস P2V2 ডিভাইড বাই মোট আয়তন, তাই না? হ্যাঁ, তাহলে এখন মান বসাও। দেখো কি কাজ করতেছি, একটু নাটক করতেছি। আসো, 150 ml বসালাম। ওকে, V1 কত? 0.41, আমি বসাবো কত? 0.4, আমি 1 বসাই নাই কিন্তু, ভালো করে দেখো। প্লাস P2 কত? P2 0.20, অর্থাৎ 0.2 ইন্টু 200 ডিভাইড বাই 0.5। দেখো তো, এটা ml এ ছিল, এটাও ml এ ছিল, এটা কিন্তু লিটারে। তাহলে এটা কি করতে হবে? ml এ নিতে হবে না, না হলে তো কাটাকাটি হবে না। বুঝছো? সব একককে এক জায়গায় নিতে হবে। পরীক্ষার হলে কি করবা? এটা দেখবা, ধুম করে এখানে 0.5 বসাই দিবা, আনসার বের করে দিয়ে চলে আসবা, মারা খেয়ে গাছে উঠে গেছো। মারা খাওয়া যাবে না, ঠিক আছে? এই কারণে চোখ কান খোলা রাখতে হবে, একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে বাবারা? ওকে, চলো তাহলে 0.5 ইন্টু 10⁻3, এই যে লিটার ছিল, ও সরি 10⁻³ হবে,
10⁻³ হবে, 10⁻³ হয়েছে। এখন ক্যালকুলেশন করো, 4×15 = 60, আর যেহেতু 600 হবে, পয়েন্ট মানে কি 1 ঘরে 4×15 = 60 প্লাস 20 × 40 ডিভাইড বাই 0.5 ইন্টু 1000 কত হয় 100। উপরে কত যাবে, এই যে 0.5 মানে কি 5 ইন্টু 10⁻1 ছিল সেটা উপরে যাবে 10, নিচে কত 1000। 0.5 কে 5/10 করছি, এই কারণে 10টা উপরে পাঠাই দিচ্ছি। এটা কি বুঝছো? এই যে 1/0.5 মানে যে 10 ডিভাইড বাই 5, এটা কি বুঝছো? এই কাজটা করছি। এখন দেখো 1000 আর নিচে 1000 কাটাকাটি, 1/5, 1/5 মানে কি 0.2, 1/5 মানে কি 0.2, 1/5 মানে কি 0.2। আনসার কত চাপ তাইলে 0.203। এই যে 203, আমি কেন 203 বসাই নাই, এই যে 1 ছিল, তারপর এখানে 200 ছিল, পুরা মান তো আমি নিই নাই। ক্যালকুলেশন কি বুঝছো কি করছি? এটা দেখো 2.03, এটা 20 পয়েন্ট, এটা 203, একটাও তো হবে না, আসছে তো 0.2, তাহলে আনসার কি হবে 0.2 হবে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন দেখো 60 নম্বর বহু এই উদ্দীপক আছে বাদ। 61 দেখো, 61 হচ্ছে তোমার ইয়া আছে কি বলে বহুপদী বাদ। পরেরটাতে আসো, দেখো তো 1 মোল গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে সম্প্রসারণজনিত কাজ হয়, অর্থাৎ কাজের কথা বলছে, তার নাম কি? যে সম্প্রসারণজনিত কাজ হয় তার নাম কি একটু বলো তো। এই যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে যে কাজ হয় সূত্রটা কি আমরা একটু বসাই। PV = nRT। আমরা বলছি 1 মোল অর্থাৎ n এর মান 1, তাপমাত্রা বলছি 1 কেলভিন বৃদ্ধি, T এর মান 1 কেলভিন, কাজ হচ্ছে PV, তাই না? তার মানে PV = R হয়ে গেছে, n = 1 হয়েছে, T = 1 হয়েছে। দেখো তো PV = R হয়েছে না? পিভি যে একটা কাজ, পিভি কাজ নির্দেশ করে বা গ্যাসের শক্তি নির্দেশ করে, এটা তো তুমি জানো নাকি? এই পিভি হচ্ছে কাজ নির্দেশ করে। কাজ কেমনে কাজ নির্দেশ করে দেখাবো, আসলে একটু বেসিক দেখাই। হ্যাঁ, যদিও যেহেতু মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, বেসিক আসলে তোমাদের দেখানো শর্টকাট দেখলেই হয়ে যায়, তারপর একটু বেসিকটা দেখানো উচিত। পি মানে কি, পিভি আছে, পি মানে কি চাপ, অর্থাৎ F/A ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত করা হয়। ভি মানে কি আয়তন, তার মানে A × L, এটা কি বুঝছি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাই না? তাহলে A কাটা, তাহলে FL অর্থাৎ বল গুণ কোন একটার দিকে দূরত্ব বা সরণ বোঝায়। তাহলে এটাই কি W না? W = FS সমান কি FL। এই কারণে PV = কাজ, PV সমান যে FL, আর FL মানে যে W, এটা তো বুঝছি। এই কারণে PV কে কাজ বা শক্তি বোঝায়। PV সমান কি হয়েছে R হয়েছে, n = 1 মোল বলে দিছে, কেলভিন, T = 1 বলে দিছে, অর্থাৎ PV = R। তাহলে সম্প্রসারণজনিত যে কাজ হয় সেটা কি আদর্শ গ্যাস ধ্রুবক R। বুঝছো? বেসিকও বুঝাইলাম, শর্টকাটও বুঝাইলাম। এটা ডিরেক্ট ডেফিনেশন থেকেও বলা যায় গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে। এটা ডিরেক্ট সংজ্ঞা থেকে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় 1 তাপমাত্রা বৃদ্ধিতে, সেটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। বাট তোমাকে আমি বেসিকটাও বুঝাই দিলাম। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন আসো। এটা তো গ্রাফ বহুপদী বাদ। পরেরটাতে আসো 64। 6 মোল অক্সিজেন 14 মোল নাইট্রোজেন গ্যাস মিশ্রণ মোট চাপ 200 মিলিমিটার হলে অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কত? তার মানে অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে হবে। অক্সিজেনের কত 6, নিচে কত যাবে, দুইটার যোগফল হবে 6 আর 14 কত 20 ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ বেড়ে গেছে, মোট চাপ কত 200 মিলিমিটার মার্কারি, আংশিক চাপ বেরিয়ে যাবে 20 10, 20 10 কে 200, 6 10 কে 60, উত্তর হচ্ছে 60। আনসার কত 60 মিলিমিটার মার্কারি। সহজ, খুবই সহজ। পরেরটা আসো, পদার্থের ভৌত অবস্থা কখন গ্যাসীয় হয়? গ্যাসীয় হওয়া মানে কি গতিশক্তি বাড়বে আর আকর্ষণ কমে যাবে। নিজেদের মধ্যে আকর্ষণ যদি কমে যায় আর গতিশক্তি বাড়ে, তাহলে সেটা গ্যাসীয় হবে না? একটু চিন্তা করো, এই পাত্রে কঠিন অবস্থায় আছে, এই পাত্রে তরল অবস্থায় আছে, এই পাত্রে গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে এইখানে অণুগুলা কি অবস্থায় থাকবে? কঠিনের অণুগুলা কাছাকাছি থাকবে, কঠিনের অণুগুলা কাছাকাছি থাকবে। তার মানে আকর্ষণটা অনেক বেশি নিজেদের মধ্যে। বল কি, আকর্ষণ বল কি দূরত্বের ব্যস্ত অনুপাতিক না? F = 1/d না, 1/d²। এই সূত্র জানো না? তার মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে। এটা কাছাকাছি আছে, তার মানে দূরত্ব কম, তাহলে কঠিনে আকর্ষণ বেশি না, নিজেদের মধ্যে অনেক এটা থাকে, তাই না? হ্যাঁ, তরলে কি হবে, অণুগুলা একটু দূরে থাকবে, একটু দূরে থাকবে।
গ্যাসীয়তে কি হবে, অনেক ছড়াই ছিটায় থাকবে, ছড়াই ছিটায় থাকবে, ছড়াই ছিটায় থাকবে। তাহলে দূরত্ব বেশি হইলে আকর্ষণ বল কমে যাবে। তার মানে গ্যাসীয় অণুর আকর্ষণ বল কম, আর এরা তো অক্রম গতিতে গতিশীল। গ্যাসের গতিতত্ত্ব কি বলে, অক্রম গতিতে গতিশীল, অর্থাৎ ছোটাছুটি করে, ছোটাছুটি 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 চলে, তাই না? তাহলে ছোটাছুটি যদি চলে, আনসার হচ্ছে খ। আন্তঃআণবিক আকর্ষণ কম বাট গতিশক্তি বেশি। বুঝছো? ইল্লাম টিগাটি হয়ে গেছে। পরের প্রশ্ন চলো। এই দেখো এই দেখো এই দেখো, এ বি সি গ্যাসের সন্ধি তাপমাত্রা দেওয়া আছে 31°C, -57, -80। 30°C তাপমাত্রাতে কাকে সহজে তরল করা যায়? সন্ধি তাপমাত্রা মানে কি, ওই তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করতে হবে। তাহলে এই তাপমাত্রা 31-এর নিচে 30 আছে, -57 এর উপরে 30 আছে, -80 এর উপরে 30। তার মানে 31°C তাপমাত্রার নিচে যেহেতু এইটা আছে, তার মানে এই তাপমাত্রা 31° সন্ধি তাপমাত্রা, সেটাকে তরল করা যাবে। একটু আগে দেখাইছিলাম কার্বন ডাইঅক্সাইডেরটা। ব্যাপারটা এরকমই তো, যেহেতু 31-এর কম আছে, তাহলে এই তাপমাত্রার নিচে অর্থাৎ এই তাপমাত্রাতে চাপ প্রয়োগ করলে তরল হবে। বাট দেখো -57, এ তো এরকম সন্ধি তাপমাত্রা এরই কম, তাহলে এই তাপমাত্রা কেমনে তরল হবে? হওয়া তো পসিবল না। তার মানে 57টাও হবে না, 80টাও হবে না, 31 কোনটা, এ, অর্থাৎ এ গ্যাসকে সহজে তরল করা যাবে। বুঝছো? সন্ধি তাপমাত্রার সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে এটা পারবা। সন্ধি তাপমাত্রার সংজ্ঞা সবাই কমেন্টে লিখবা, সবাই কমেন্টে লিখবা, আমি দেখতে চাই। যদি কমেন্টে না লিখো, তাহলে পরের বার থেকে তোমরা যদি কোনো হেল্প চাও, তোমরা আমার কথা শুনো নাই, আমিও তোমাদের কথা শুনবো না, যে বাবা এটা বুঝাই দেন, এই টপিকটা একটু শর্টকাট দেন, নেমোনিক দেন, আমি দিব না। পরের প্রশ্ন আসো। 1 লিটার আয়তনের একটি পাত্রে এত গ্রাম অক্সিজেন, এত গ্রাম নাইট্রোজেন, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত আছে। কার আংশিক চাপ সর্বাধিক? প্রত্যেকের ক্ষেত্রে ডাব্লু সেম, রাইট? ওকে, দেখো তো, পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু W/m/R/T। একটু চিন্তা করে দেখো, এখানে 1 লিটার আয়তন বলছে, অর্থাৎ ভি কনস্ট্যান্ট, ভি আউট হয়ে গেল। ডাব্লু সবার সেম 0.25, ডাব্লু সবার সেম 0.25, তার মানে ডাব্লু আউট হয়ে গেল। আর এর মানটা তুমি জানো, এটা আউট হয়ে গেল। আচ্ছা, একটি পাত্র বলছে, পাত্রে টেম্পারেচারের কথা উল্লেখই নাই, টেম্পারেচার কথা উল্লেখই নাই। যদি উল্লেখ না থাকে, টেম্পারেচার আউট হয়ে গেল, রাইট? কনস্ট্যান্ট ধরে নিছি। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু 1/m, অর্থাৎ যার আণবিক ভর কম তার চাপ বেশি হবে, এটা তো আমরা বুঝছি, রাইট? তাহলে আণবিক ভর কম কার? অক্সিজেনের আণবিক ভর 32, নাইট্রোজেনের 28, কার্বন ডাইঅক্সাইডের 44। বল আণবিক ভর কম কার? নাইট্রোজেন। তাহলে তার আংশিক চাপ বেশি হবে। উত্তর কি? নাইট্রোজেন। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। খুবই সহজ, জাস্ট একটু ফর্মুলাটা চিন্তা করবা। ওকে, এনটিপিতে 22.4 লিটার অক্সিজেনে কি থাকে? এটা বহুপদী, তুমি বাদ। পরেরটাতে আসো। 69 দেখি, এটা কি বহুপদী? না। একটি আদর্শ গ্যাস গ্যাস সূত্র তথা বয়েল ও চার্লসের সূত্র অনুসরণ করে। ভালো কথা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? গ্যাস অনুসময়ের গতিশক্তি থাকে ন্যূনতম, এ কথাটা ভুল। অক্রম গতিতে গতিশীল, এর গতিশক্তি আছে। গতিশক্তি কি? গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 nRT, অর্থাৎ গতিশক্তি আছে, এই কথাটা ভুল। বি ইজ প্রপোর্শনাল টু 1/T। যদি চাপ স্থির থাকে, তাহলে সূত্র কি? V1/T1 ইকুয়ালস টু V2/T2। এটার মানে কি? এটা মানে কি? এটা মানে V ইজ প্রপোর্শনাল টু T, এইটা। তার মানে এটা তো ভুল, মিথ্যা কথা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা চলবে না। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এইটা শুধুমাত্র যে আদর্শ গ্যাসের কথা তা না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে একটু আগে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন দিয়ে আমরা ম্যাথ করলাম না, তার মানে এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এইটা নিয়ে একটু কথা কম বলি। যদি বেস্ট আনসার খুঁজে পাওয়া যায়, তাহলে এইটা আমরা দাগাবো না, ঠিক আছে? দুইটাই কারেক্ট। বি ইজ প্রপোর্শনাল টু 1/P, বয়েলের সূত্র। তার মানে কি? P1V1 ইকুয়ালস টু P2V2। আনসার কি? খ। কেন এটা আনসার দিলাম? কারণ দেখো, এখানে বলেই দিচ্ছে আদর্শ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাহলে এটা তো বয়েলের সূত্র, আনসার খ। এটাও কারেক্ট, বাট চুজ দ্য বেস্ট আনসার। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোন আনসারটা বেশি কারেক্ট? আনসার খ। বোঝা গেছে? ওকে, পরের প্রশ্ন আসো। এটা বহুপদী, বাদ। এটা তো ফিগার, উদ্দীপক আছে, বাদ। 71 উদ্দীপক আছে, বাদ 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 বাদ। ওই টিক্স টিক্স। 72 বহুপদী, বাদ। বুঝছো কেন বাদ? কারণ এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। তোমার যদি ভালো লাগে তুমি সলভ করবা,
ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট ইট। এই কারণে আমি কিন্তু কয়েকটা বহুপদী, কয়েকটা উদ্দীপক রিলেটেড প্রশ্ন সলভ করাই দিচ্ছি, যেহেতু টাইম কম এই কারণে আমরা এইগুলো স্কিপ করে যাচ্ছি। মেডিকেলের জন্য যা আসবে তাই পড়বো। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, এইটা এত যে ইম্পর্টেন্ট, 100টা স্টার দাও। এটাকে দাও জিৎ বাবার লুল। জিৎ বাবা বলেছে যে এটা ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসবে। তুমি যে পরীক্ষা দিতে যাও এটা পরীক্ষায় আসবে, ভার্সিটিতে যাও, মেডিকেলে যাও, এটা আসবে। ব্যাপন হার সমান মানে কি, আর ইজ প্রপোর্শনাল টু 1/√m, অর্থাৎ আণবিক ভর সেম। আণবিক ভর যদি সেম হয়ে যায় ব্যাপন হার সমান হয়ে যাবে। কার আণবিক ভর সেম দেখি, নাইট্রোজেনেরও 28, কার্বন মনোক্সাইডেরও 28। এই যে বেরিয়ে গেছে ক নম্বর আনসার, N2 কার্বন মনোক্সাইড। এর ব্যাপন হার সমান মানে কি, এদের আণবিক ভরও সেম, বাকিগুলোর একটারও আণবিক ভর সেম না। বোঝা গেছে? পরের প্রশ্ন আসো। 74, 1 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত? 1 মোল বলছে, তার মানে 3/2 nRT। 1 মোল মানে কি, n এর মান 1, অর্থাৎ 3/2 RT। কোথায় আনসার? ঘ। আনসার হচ্ছে কোনটা? ঘ। ক্লিয়ার? 3/2 RT। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে তোমার বহুপদী, সুতরাং এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, এটা বাদ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের বোর্ড প্রশ্ন শুরু হয়ে গেছে। বোর্ড প্রশ্ন 2019, এটা হাজারিনাক স্যারের বই আছে, যারা গাইড বই পড়ো সেখানেও আছে। 2019 সালের বোর্ড প্রশ্ন, পরে আছে 2020। এইভাবে আমাদের এইচএসসির বোর্ডের প্রশ্ন শুরু হয়ে গেছে। এবং দেখো 16 গ্রাম হিলিয়াম, একই টাইপের প্রশ্ন বারবার আসতেছে। সো আমাদের মেইনলি কবির স্যারের জন্য যেই এমসিকিউগুলা ছিল, মানে অন্য কোনো বইতে নাই, এবং তার সাথে রিলেটেড বাহ্যিক কথাবার্তা, এক্সট্রা তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি এইখানে। এরপরে তো এইচএসসির প্রশ্ন, এটা তুমি আজীবন করে আসছো। এটা তো আর এইখানে আসলে কবির স্যারের অনুশীলনী বলা যায় না, এদেরকে বলা যায় যায় না। এটা তুমি যে কোনো গাইড বইয়েই পাবা। তুমি হাজারি স্যারের বইয়ে যাও, তুমি কবির স্যারের বইয়ে যাও, তুমি ইন্টারমিডিয়েটের গাইড বই টেস্ট পেপার যাও, এই বোর্ড প্রশ্ন পাবা। সো এটা নিয়ে আমরা আর মাথা ঘামাইলাম না। আমাদের টার্গেট ছিল মেইন যে প্রশ্ন কবির স্যারের, সেটা সলভ করা। আমরা কিন্তু সলভ করে ফেলছি। আশা করি ক্লাসটা ভালো লাগছে। কেমন লাগলো জানাও, আর তোমরা একটু রিভিউ দিও যে ক্লাসটা কেমন লাগছে তোমাদের জন্য। এই যে কবির স্যারের অনুশীলনী প্রশ্ন সলভ করাই দিলাম। এরপরেও তোমাদের কোনো টপিকে যদি ছোট ছোট টপিকে সমস্যা থাকে সেটা আমাকে জানাবা, ওই জিৎ বিশ্বাস পেজে আমরা দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।